ড্রামার শুরুতেই আমাদের লু নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা বারে বসে ড্রিঙ্ক করছিল। বার ওনার অনেকগুলো মেয়ে তার সামনে নিয়ে আসে আর তাকে এদের মধ্যে একজনকে চুজ করতে বলে রাত কাটানোর জন্য। সে তখন মেয়েগুলোর দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়, কারণ তাদের মধ্যে জ্যাং ছিল, যে কিনা আমাদের ফিমেল ক্যারেক্টার। তাকে দেখে সে অবাক হয়ে যায় আর 3 বছর আগের কথা মনে পড়ে, যখন সে তাকে প্রপোজ করেছিল। জ্যাং বলেছিল, আমার কোটিপতির প্রয়োজন নেই, আমার একজন জবওয়ালা পার্সন প্রয়োজন, যে কিনা আমাকে প্রোটেক্ট করতে পারবে। এই কথা মনে পড়ে সে তো অবাক হয়ে যায়। তাকে যখন চুজ করার কথা বলা হয়, সে তখন জ্যাংকেই চুজ করে। তখন তাদের বস তাকে বলে যে তোমাকে তো তার সাথে ড্রিঙ্ক করতে হবে, তাই না? সে ড্রিঙ্ক করার জন্য রাজি হয়ে যায়। জ্যাং লুকে নিয়ে রুমের ভিতরে যায়, তারপর তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এই জায়গায় কিভাবে এলে? তখন সে তাকে জানায় যে এটা আমাকে পরিস্থিতি করতে বাধ্য করেছে, এটা আমার জীবন, আমাকে আমার মতো জীবনযাপন করতে দাও। লু তখন বুঝতে পারে যে বাহির থেকে তাদের উপর কেউ নজর রাখছে, তাই সে তাকে ক্লোজ আনার চেষ্টা করে। তারপর তাকে জানায়, দেখো এখানে হয়তো কেউ আমাদের উপর নজর রাখছে, তাই একটু সতর্ক থাকা উচিত। লু বুঝতে পারে যে বাহিরে কোনো ঝামেলা হচ্ছে, তাই সে বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে সে অনেক ফাইট করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সে হচ্ছে একজন পুলিশ অফিসার। জ্যাংয়ের কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরতে শুরু করে। একটি মেয়ে সামনে এলে তাকেও সে মেরে দেয়। তারপর যখন বাহিরে বের হয়, তখন লুকে কেউ মারতে যাবে। লুকে মারার আগেই জ্যাং সামনে চলে আসার কারণে তার উপর গুলিটি লাগে। তখন সে জ্যাংকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে জ্যাং বলে, আমাকে বাঁচানোর প্রয়োজন নেই, আমার হাতে খুব কম সময় রয়েছে, নরকের মতো জীবন থেকে মুক্তি পাওয়াই অনেক ভালো। এই কথা বলেই সে তার দম ত্যাগ করে। সিনটি এখানেই কাট করে আমাদের কিছুটা অতীতে নিয়ে যাওয়া হয় 3 বছর আগে, যেখানে আমরা জ্যাংকেই দেখতে পাই। সে 3 বছর আগে চলে এসেছিল, বলতে তার টাইম টেবিল বা পূর্ণজন্ম যেটাই হয় ওইটাই হয়েছিল। সে তো অবাক হয়ে যায় কিভাবে সে 3 বছর আগে চলে এলো। এখানে একটি অফিসে সে কাজে এসেছিল। একটি লোক তার সাথে খুবই বাজেভাবে ব্যবহার করে। তার বাজে ব্যবহারের কারণে সে তাকে থাপ্পড় মেরে বসে, আর ওই থাপ্পড়ের বদলা নিতে তার উপর উল্টো আরোপ লাগায় ওই লোকটি যখন তাকে মারতেই যাবে, তখনই এখানে বাই নামের একটি ছেলে চলে আসে। সে অনেক বড় লোক ফ্যামিলির ছিল, ওই চিপটিকে খুব বাজেভাবে মারে। তখনই তার মনে পড়ে যায় অতীতে যখন সে এই বিপদে ছিল, বাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু বাই তাকে কোনো ধরনের হেল্প করেনি, উল্টো তাকে শাস্তি দিয়েছিল। এখন যেহেতু তাকে হেল্প করেছে, সে মনে মনে ভাবে তার মানে এটাই তার সুবর্ণ সুযোগ তাদের উপর থেকে বদলা নেওয়ার। সে বুঝতে পারে যে এই লোকগুলো তার সাথে কী করেছে। পেছনের লু তাকে দেখতে পায়, কিন্তু আসলে লু তাকে ভালোভাবে দেখতে পায় না। তাকে পার্টিতে ইনভাইট করে সে, তারপর সে পার্টিতে চলে যায়। পার্টিতে এখানে তার একটি মেয়ের সাথে দেখা হয়, যে কিনা বাইয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। সে জ্যাংকে একদমই পছন্দ করতে পারে না, যার কারণে তাকে অন্য একটি জায়গায় নিয়ে বলে, তুমি খুব ভালো করেই জানো আমিও ডিজাইনার, সেও ডিজাইনার, সে আমার বিপরীত পক্ষের, তাহলে তুমি কিভাবে তাকে সাহায্য করতে পারো? এই কথা বলে সে তাকে একটি থাপ্পড় মেরে বসে আর বলে, ওকে সাহায্য করার জন্য তোমাকে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। সব কিছু পেছন থেকে সে শুনতে পারে আর বুঝতে পারে এখন তার কি করা উচিত বা কিভাবে সে কি করবে। এদিকে ভাই যেহেতু তাকে সাহায্য করবে না, তাই সে রেগে মেগে এখান থেকে চলে যায়। তখনই এখানে সং নামের একটি ছেলে চলে আসে, যে কিনা তারই বয়ফ্রেন্ড ছিল। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে তার সঙের সাথে ধাক্কা লাগে। সঙের সাথে তার যখন ধাক্কা লাগে, তখন তারা একে অপরের সাথে তেমন কথা বলে না। তারা সবাই বসে একসাথে ডিনার করছিল। ডিনারের সময় তাদের অন্য 2 বন্ধুর সাথেও দেখা হয়। সং বড় বিজনেসম্যান ছিল, সে তার বিজনেসেই বেশি টাইম দিত। তার নজর পড়ে যায় তার দিকে, কিন্তু এখানে অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে তাকে খুব বাজেভাবে সবাই মিলে অপমান করেছিল। আর এখনই তার সাথে সবাই কত ভালো আচরণ করছে, তাই না? এটা সময়ের জন্য, সে তো প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছে। হয়তো সে ঠিকঠাকভাবে প্রতিশোধ নিয়ে এখান থেকে চলে যাবে। তার মাথায় একটি প্ল্যান আসে, যার কারণে সে বাইকে ড্রিঙ্ক করার কথা বলে। ভাই আর সে বসে ড্রিঙ্ক করতে শুরু করে।
ড্রিঙ্ক করার এক পর্যায়ে সে মাতলামো করতে শুরু করে। ভাই তখন তাকে উঠিয়ে তার বাসায় নিয়ে যায়। সে ভাইয়ের সাথে এমন আচরণ করতে শুরু করে যে সে খুব বেশি ড্রাঙ্ক। সে গিয়ে ভাইয়ের খুলে পড়ে যায়, ভাইকে কিস করার চেষ্টা করে। তখনই সে আবার বেহুশ হয়ে পড়ে। আমরা বুঝতে পারি এটা তার নাটক ছিল। যখনই সে চোখ খুলে তখন বুঝতে পারে যে এখানে থাকতে হলে তাকে ইচ্ছে করেই প্ল্যান করে থাকতে হবে, না হয় সে এখানে থাকতে পারবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে কিছু করেছিলাম? ভাই তখন বলে, আগে খাবার খেতে আসো, খাবার খেয়ে খেয়েও কথা বলা যাবে। দুইজন বসে যখন খাবার খাচ্ছিল সে বলে, আমি কি করেছি বলো? তখন সে বলে, তুমি বমি করে ফেলেছিলে, তাই তোমার উচিত আমার কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া। সে বলে, আর কিছু করেছিলাম? তখন তার মনে পড়ে, কিন্তু ভাই কিছুই বলে না। বলে জ্যাং, না কিছুই না। তখন জ্যাং কিছু পেপার পড়ছিল আর বলছিল, আমার একটি জবের প্রয়োজন। ভাই বলে, তুমি তো অনেক ভালো ডিজাইনার তাই না? আমার কাছে তোমার জন্য একদম পারফেক্ট জব আছে। তারপর সে সংকে কল করে আর তার সাথে কথা বলে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সে জংয়ের অফিসে চলে যায়। সংয়ের লোক তাকে দেখে তার সব কিছু বোঝার পর তাকে জবটি দিয়ে দেয়। আর এখানে যখন তার জব ফাইনাল হয় সে অনেক বেশি খুশি হয়। এখানে তার ঢোকার কারণ ছিল, কারণ অতীতে তার সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল, ওই মেয়েটি তার হাতটি পর্যন্ত কেটে দিয়েছিল, কারণ সে ডিজাইনার ছিল। হাত কাটা বলতে হাতে ব্যথা দিয়েছিল আর কি, এমন একটি ঘটনা। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা একটি নিউজ ছাপানোর জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে এটা সে করতে পারবে না, কারণ ওই লোকেরা নাকি তাকে নিষেধ করেছে। তারপর সে নিজেই নেমপ্লেট বানিয়ে ওইগুলো বাড়তে শুরু করে। একটি তার হাতে পড়ে যায়, কিন্তু জ্যাং আর লুয়ের এবারও আর দেখা হয় না। তারপর সে চলে যায় সঙের কাছে। সঙকে সে এক কাপ চা বানিয়ে দিলে সঙের এই চাটা একদমই পছন্দ হয় না। যেহেতু সে অ্যাসিস্ট্যান্ট ছিল তাই তার চা বানানো কর্তব্য ছিল। পরদিন সকালে চা খেয়ে সে তার চায়ের প্রশংসা করে। তাদের একটি মিটিংয়ের জন্য সঙের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে মিটিংটি যে কোনোভাবে অ্যাটেন্ড করতে হবে। তখনই জ্যাং পেট খারাপের ওষুধ মিশিয়ে আরেক কাপ চা দিয়ে দেয় তাকে। চাটি সে খুশি মনে খেয়ে নেয়, কারণ চায়ের টেস্ট ভালো ছিল। তারপরই আমরা সংকে একটি মিটিংয়ে দেখতে পাই। সং যখন মিটিং করছিল জ্যাং তার কাছে এসে কানে কিছু বলে। তখন সে বিষয়টা বোঝার চেষ্টা করছিল আর বলছিল, আচ্ছা আমি ম্যানেজ করে নিব। সিন পরিবর্তন হয়, আমরা তাকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পাই। তাকে রুমের ভিতর নিয়ে যায় সে। জ্যাং তাকে রুমের ভিতর নিয়ে তাকে বেহুশ অবস্থায় ফেলে চলে আসে। তার ফোনে অনেকবার ফোন আসার কারণে সে ফোনটিও আলাদা ফেলে রাখে, যাতে সে ফোনটি রিসিভ করতে পারে না। সকালবেলায় সে চিরকুট দেখতে পায় আর সাথে তাকে ড্রাঙ্ক যে হয়েছিল এটার একটি ওষুধ দেওয়া হয়। ওষুধটি পান করার পর সে তার অফিসে চলে যায়। অফিস কলিগদের সাথে কথা বলে। একটি মিটিং ছিল তার, ওই মিটিংটি অ্যাটেন্ড করে। জ্যাং তার মিটিংয়ের প্রত্যেকটি জিনিসপত্র ঠিকঠাকভাবেই করে দিত, আর যার কারণে তার মিটিংগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যেত। এখানে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। কথার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড তাকে কল করে আর তাকে দেখা করার জন্য ডাকে। সং তখন রাজি হয়ে যায়, আর তার গার্লফ্রেন্ডকে আপনারা তো চিনতেই পারছেন। এখানে সব বিষয় শুনতে পারে জ্যাং। তারপর জ্যাং চলে যায় ভাইয়ের বাসায় আর ভাইকে গিয়ে খুঁজতে শুরু করে। ভাইয়ের বাসায় থাকা মেয়ের তাকে জানায় যে সে কিছুক্ষণ পরেই আসবে, তার বাসায় ডিনারে গিয়েছে। বাসায় যখন সে ডিনার করছিল তার বড় ভাইয়ের সাথে ঝামেলা হওয়ায় তার মুখে পানি ফেলে দিয়ে সে এখান থেকে চলে যেতে চায়। তার মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলে সে বলে তাকে নাকি অপমান করা হয়েছে, তাই সে এখানে থাকতে পারবে না। বাসায় চলে যায় সে। বাসায় গিয়ে সে জ্যাংকে দেখতে পায়। জ্যাংকে দেখে সে অনেক খুশি হয়। জ্যাং তাকে ডিনারে ইনভাইট করে। দুইজন মিলে তারা ওই রেস্টুরেন্টে যায় যেই রেস্টুরেন্টে সং আর তার গার্লফ্রেন্ড রয়েছে। সং আর তার গার্লফ্রেন্ডের সাথে যখন তার দেখা হয় তখন তারা জানায় যে তারা একসাথে ডিনার করবে। সং একসাথে ডিনারের অফার করলে ভাই বলে এতে তোমার ফিয়ন্সের খারাপ লাগতে পারে। তখন সে আর কিছু বলতে পারে না, তার খারাপ লাগলেও সে কি আর বলবে। চারজন মিলে তারা ডিনার করতে বসে। চারজন বসে যখন ডিনার করছিল তখন একে অপরের সাথে তারা কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরই আমরা সঙের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তার লাইফে জ্যাং এখন কাটা হয়ে দাঁড়াবে, তাই তার যে কোনো বিনিময়ে জ্যাংকে তার লাইফ থেকে সরাতে হবে। জ্যাং অনেক ভালো ডিজাইনার ছিল আর কম্পিটিশনে সে যেহেতু জিততে পারবে এই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভাইয়ের কাছে চলে আসে আর ভাইকে হেল্প করার কথা বলে, কিন্তু ভাই তাকে হেল্প করার জন্য রাজি হয় না। সে সঙের গার্লফ্রেন্ডকে শর্ত দেয়,
তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক শেষ করে দাও তাহলে আমি তোমার কাজ করতে রাজি আছি। সে বলে না, আমি জংকে ছাড়তে পারবো না, কারণ আমি তাকে ভালোবাসি। তারপর সে এখান থেকে চলে যায় আর গিয়ে জ্যাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা জ্যাং, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে? জ্যাং জানায় না। তারপর বলে যে আমার সাথে তোমাকে রিলেশনে আসতে হবে। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তার অফিসে বসে অফিসের কাজ করছিল। জুনিয়র তাকে জানায় একটি জায়গায় অনেকগুলো মেয়েদের বন্দি করে রাখা হয়েছে, তাই সে ওই জায়গাটিতে চলে যায় ওই মেয়েগুলোকে ছাড়ানোর জন্য। আশেপাশে অনেকগুলো গুন্ডা থাকার কারণে সে ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে গুন্ডাগুলো হার মেনে যায়। জুনিয়র বলে যে পিছনে একটি মেয়েকে তারা মেরে ফেলে দিয়েছে। লু তখন রেগে গিয়ে গুন্ডাদের অনেক বেশি মারে। জুনিয়র বলে এত বেশি মারলে ঝামেলা হবে, চিফকে তো আমাদের বলতে হবে, তাই না? স্যাং 2 কাপ কফি নিয়ে সং আর নিয়ানের কাছে চলে আসে, কারণ নিয়ান আর সং মিলে কথা বলছিল। তাদের কথার মধ্যে সে ওই জুয়েলারি ডিজাইন নিয়ে কথা তুলে দেয়। তখন সং বলে, আচ্ছা কাল পার্টি আছে, ওই পার্টিতে তুমি আমার সাথে অ্যাটেন্ড করবে। তখন সে বলে, আচ্ছা পার্টিটিতে কি আমাকে অ্যাটেন্ড করতেই হবে? তখন সে জানায় হ্যাঁ, অ্যাটেন্ড করলে ভালো হয়। তবে নিয়ান এখানে অনেক বেশি রেগে যায়। নিয়ানের এইসব পছন্দ হয় না, তাই সে তাকে জানায় যে কিসের বিনিময়ে তুমি আমার ফিয়ন্সের থেকে দূরে যাবে। তখন সে বলে, আমি তোমার ফিয়ন্সের কাছ থেকে দূরে যাব তখনই যখন তুমি ভার্সিটি সম্পর্কে সবার সামনে এসে সরি বলবে। তখন সে বলে, এটা কখনোই সম্ভব নয়। তখনই জ্যাং এখান থেকে চুপচাপ চলে যায় আর নিয়ান অনেক বেশি রেগে যায়, কারণ তার রাগার কারণ ছিল। সিন পরিবর্তন হয়, আমরা পার্টিতে দেখতে পাই নিয়ানও পার্টিতে এসেছিল। তখন সে একটি লোককে জানায় যে ড্রাগ মিশিয়ে দেওয়ার জন্য জ্যাংয়ের ড্রিঙ্কে। তখন জ্যাংয়ের ড্রিঙ্কে আসলেই ড্রাগ মিশিয়ে দেওয়া হয়। জ্যাং বিষয়টা বুঝতে পারার কারণে ওই ড্রিঙ্কটি পাল্টে দেয় সঙের সাথে। সঙের অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে হাঁটতেই পারছিল না। তাই জ্যাং তাকে একটি রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনার কি প্রয়োজন? তখন সে জানায় ডক্টর প্রয়োজন। কিন্তু ডক্টরের কাছে যাওয়ার আগেই এখানে একটি অঘটন ঘটে যায়, যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সিন পরিবর্তন হয়, আমরা এখানে নিয়ানকে দেখতে পাই, যে কিনা বারবার সংকে খুঁজছিল। সে ভাবছিল জ্যাংয়ের সাথে হয়তো সং রয়েছে। আসলে ঘটনাটি সত্য, কিন্তু সে বুঝতে পারছিল না। ওই লোকটিকে বাজেভাবে মারে, যেই লোকটিকে সে ড্রাগ দেওয়ার কথা বলেছিল। লোকটি তখন জানায় যে হ্যাঁ, তাদেরকে একই সাথে রুমে যেতে সে দেখেছে। তারপর সে খুঁজতে শুরু করে সংকে। কিছুক্ষণ পরই সঙের সব কিছু মনে পড়ে যায়। সঙের সব কিছু মনে পড়ার পর সে জ্যাংকে বারবার খুঁজতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট জানায় যে এই ঘটনার পেছনে ওই লোকটি রয়েছে। লোকটিকে মারার পর লোকটি তাকে জানায় যে এই ঘটনা অন্য কেউ না, নিয়ান ঘটিয়েছে। নিয়ানের কথা শোনার পর তার অনেক রাগ হয়, কিন্তু নিয়ানকে সে কিছুই বলে না। নিয়ানকে কিছু না বলে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে জ্যাং কোথায়। তখন সে বলে জ্যাং নাকি রিজাইন করে দিয়েছে। জ্যাংয়ের বাসায় গিয়ে তার দরজা নক করে জ্যাংকে ডাকতে শুরু করে, তার সাথে কথা বলতে চায় বলে। জ্যাং যখন দরজা খুলে তখন সে বলে, আমি রিজাইন করে দিয়েছি। সং তখন বলে, তোমার রিজাইন করার কারণ কি বলো? এই টাকাগুলো কি প্রয়োজন? নিয়ে নাও টাকা আর আমার সরি অ্যাকসেপ্ট করো। তখন সে বলে, আমি টাকার জন্য আপনার এখানে জব নেইনি। আপনি খুব ভালো করেই জানেন আপনার আমার প্রয়োজন আছে আর আমারও আপনার প্রয়োজন আছে, যেহেতু আমরা একই বিষয় নিয়ে কাজ করি। পরদিন সে তার অফিস জয়েন করে। অফিসের কাজগুলো সে ঠিকঠাকভাবেই করছিল। তাকে ক্যাথলিন নামের একটি লোকের বিষয়ে রিসার্চ করার কথা বলা হয়, জুয়েলারি ডিজাইন নিয়ে। তখন সে এই বিষয়টি তাকে এসে বললে সং বলে, এখানে নিয়ান যাবে, তোমার কোনো যাওয়ার প্রয়োজন নেই। তখন সে জানায় যে নিয়ান তো এই বিষয়ে তেমন কিছু জানে না, তাই না? আমি যেহেতু ওনার বিষয়ে রিসার্চ করেছি, ওনার বিষয়ে সব কিছু আমি জানি, তাই ক্যাথলিনের সাথে আমারই দেখা করা উচিত। তখন সে বলে, আচ্ছা তাহলে তুমি যেও ক্যাথলিনের সাথে দেখা করতে, তবে বিজনেসে যত প্রফিট হয়। তখন সে বলে, বিজনেসে প্রফিট হবে এমন কাজই আমি করব, প্রফিট না হলে আমি কোনো কাজ করব না। তখনই এখানে নিয়ান চলে আসে আর তাকে এসে বলে যে সং, আমি আমাদের জন্য একটি রুম বুক করেছি। তখন সে জানায় এই রুমগুলো একদমই সেফ নয়, তাই তুমি যা করেছো এখন ক্যান্সেল করে দাও। নিয়ান তখন বলে ওঠে, কেন? সং জানায় যে ওই জায়গায় আমি ডিংকে কাল খুন করেছি। ডিংয়ের নাম শুনে তার মুখে একটি ছাপ পড়ে যায় বইয়ের। সে বলে, আমি ড্রিং নামের কাউকেই চিনি না। সিন পরিবর্তন হয়, আমরা ক্যাথলিন সহ সবাইকে পার্টিতে দেখতে পাই।
পার্টিতে কেরেন এসে নিয়ানের অনেক বেশি প্রশংসা করে আর তার জুয়েলারি ডিজাইনকে সাপোর্ট করতে থাকে। তার জুয়েলারি ডিজাইন সাপোর্ট করা দেখে এখানে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর চলে আসে স্যাংয়ের কাছে। স্যাংকে এসে বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি খুব তাড়াতাড়ি হারতে চলেছ। স্যাং বলে, সময় এলেই বোঝা যাবে। নিয়ান নিয়ে সবাই আলোচনা করছিল। নিয়ান নাকি যেই ফ্যামিলি থেকে বড় হয়েছে ওই ফ্যামিলির অরিজিনাল মেয়ে সে নয়। অরিজিনাল মেয়েকে তো মেট চুরি করে নিয়ে গিয়েছে। এদিকে আমাদের বাইকে দেখানো হয় তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় তার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই তাকে এক্ষুনি যেতে হবে। বাইয়ের এই অবস্থা দেখে জ্যাং ভালোভাবেই বুঝতে পারে যে তার উল্টিগোনা শুরু হয়েছে। তাকে এখন থেকে উল্টাগোনেই চলতে হবে, তার ফ্যামিলি খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে। সে যখন বাসায় যাচ্ছিল তখনই নিয়ান তাকে এসে ধাক্কা দিয়ে দেয় আর তাকে ধাক্কা দেওয়ার পর গাড়ি থেকে বের হয়ে বলে, কত টাকা দিতে হবে তোমাকে? তুমি হসপিটালে যাবে না টাকা নিয়ে চলে যাবে? পেতা তো তেমন পাওনি। তার মুখের উপর টাকাগুলো ছুঁড়ে সে চলে যায়। তারপর আমরা জ্যাংকে দেখতে পাই টাকাগুলো সে উঠিয়ে তার বাসায় চলে আসে। টাকাগুলো জ্বালায় আর বলে, তোমাদেরকে আমি দেখে নিব। সিন পরিবর্তন হয়, আমরা লুকে দেখতে পাই যে কিনা ভাইয়ের বাসায় চলে আসে তদন্ত করার জন্য, কারণ ভাইয়ের সৎমা মারা গিয়েছে। লু যেহেতু পুলিশ ছিল সে ইনভেস্টিগেশনের জন্য পায়ের বাসায় যায়, কারণ পায়ের মা মারা গিয়েছিল। এটা পায়ের সৎ মা ছিল, যেটা কিনা পায়ের বাবার প্রথম ওয়াইফ ছিল। পায়ের বাবাকে সে জিজ্ঞাসাবাদ করে, তখন পায়ের বাবা এমন অ্যাক্টিং করে যে সে এই বিষয়ে কিছুই জানে না। তবে তার কেন জানি না পায়ের বাবার উপরই সন্দেহ হচ্ছিল। লু বলেই দেয় যে হয়তো আপনি আপনার ওয়াইফকে খুন করেছেন, তবে সে কোনো কিছুই স্বীকার করে না, বলে এটা কেমন কথা। সিন পরিবর্তন হয়, আমরা পাইকে দেখতে পাই। পাই তখন তার বাবার কাছে আসে আর বলে যে আপনার ওয়াইফ মারা যাওয়ার আগে আমাকে কল করেছিল। তখন সে জিজ্ঞাসা করে কেন কল করেছিল, কিছু কি বলেছে? তখন পাই বলে না, উনি কিছু বলার আগেই কলটি কেটে যায়, যার কারণে উনি কিছুই বলতে পারেন না। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পায়ের বাবাকে সন্দেহ করছো? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই সন্দেহ করছি, কারণ ওই জায়গা থেকে যে মতিটা পাওয়া গিয়েছে ওইটা দেখে কেন জানি না আমার পায়ের বাবার উপরই সন্দেহ হচ্ছে। লু গিয়ে চিফকে সব সত্য কথা খুলে বলে। তার মনে হচ্ছে যে উনার হাজবেন্ডই নাকি উনাকে খুন করেছেন, তবে উনার খুনের রহস্য বলা হচ্ছে হার্ট অ্যাটাক। তখন চিফ বলে, যেটা বলা হয়েছে ওইটাই তুমি মেনে নাও, আর কোনো বিষয়ে তদন্ত করো না। এদিকে মিনের বন্ধু চলে আসে আর বলে, আমি খুব ভালো করেই জানি তুই আমার বান্ধবীকে খুন করেছিস, না হয় আমার বান্ধবীর এই অবস্থা হওয়ার কথা ছিল না। তখন সে বারবার বলে, না এমনটা হতে পারে না, আমি কেন আমার ওয়াইফকে খুন করতে যাব। তখন সে বলে, আমি জানি তুই এমনটা করেছিস। তারপর সে পায়ের কাছে যায় আর পাইকে গিয়ে বলে, তুমি আমার কথা শুনবে? তখন সে বলে, কি কথা বলবেন বলেন। তখন বলে, উনি তোমার মা, যে মারা গিয়েছে সে তোমার মা। তোমার বাবা ওই মহিলাটিকে বিয়ে করেছিল, যে কিনা তোমার মা মারা গিয়েছে। তুমি এখানে সব প্রমাণ খুঁজে পেয়ে যাবে। তার মৃত্যুর পিছনেও তোমার বাবা রয়েছে। তুমি যখন পেটে ছিলে তোমার বাবা আরেকটি বিয়ে করে ফেলে, তারপর তোমাকে মৃত বাচ্চা বলে তার সেকেন্ড ওয়াইফের কাছে নিয়ে দিয়ে যায়। আর তোমার মাকে মিথ্যে কথা বলে যে তুমি নাকি দুনিয়াতে নেই। এই কাজ করে সে তোমার মাকে ফাঁসিয়েছে। তোমার মায়ের পাগল পাড়া অবস্থা। এই অবস্থায় হয়তো তোমার বাবাই তোমার মাকে খুন করেছে, যাতে অরিজিনাল সত্যটা তুমি জানতে না পারো। তারপর সে তার সৎ মায়ের কাছে চলে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি আমার ছোটবেলার কোনো পিকচার রয়েছে? তখন সে জানায় না, ছোটবেলায় তার কোনো পিকচার নেই। ছোটবেলার পিকচার নেই এই কথাটি শোনার পর সে বুঝতে পারে আসলে তার বাবা তার সাথে কত বড় ঘটনা ঘটিয়েছে। এখানে সে অনেক কষ্ট পায়। একে তো তার বাবা তার থেকে গোপন করে গিয়েছে তার অরিজিনাল মায়ের কথা, তাছাড়াও তাকে কত টর্চার করেছে। অ্যাক্সিডেন্ট করে বসে সে। অ্যাক্সিডেন্টের কারণে তার চোখে দেখতে পায় না, চোখে অনেক বেশি ব্যথা লেগেছিল। জাং এসে জানায় যে অ্যাক্সিডেন্ট করার কারণে পায়ের চোখে আর সে দেখতে পারবে না। আর সে দেখতে পারবে না বলতে সপ্তাহখানিক সে এইভাবেই থাকতে হবে। তখন পাই অনেক বেশি রেগে যায়। এখান থেকে ওঠার চেষ্টা করলে ডক্টর তাকে আটকায় আর বলে যে এখান থেকে না যাওয়ার জন্য, কিছুদিনের মধ্যে সে ঠিক হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে সে অনেক বেশি কষ্ট পায়, কারণ তার চোখে দেখতে না পারাটা অনেক বড় বিষয় ছিল তার জন্য। পাই জাংকে অপমান করে কথা বলে সে তার মুখে পানি ফেলে দেয় আর বলে সে আর কখনোই তার সাথে দেখা করতে আসবে না। পাই জাংকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। সাথে সে এটাও জানায় সে নিয়ানকে পছন্দ করে, তাকে পছন্দ করে না। এটা শুনে জাং বলে, আমি কি তোমাকে কখনো বলেছি আমাকে পছন্দ করার প্রয়োজন আছে? এই কথা বলে সে এখান থেকে চলে যায়।
পরেই আমরা নিয়ানকে দেখতে পাই যে কিনা পাইকে দেখার জন্য চলে আসে। পাই তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে এসেছো? তখন সে বলে, তোমার এই অবস্থায় আমি কি তোমাকে দেখতে আসতে পারি না? তখন সে বলে, না, তুমি আমাকে দেখতে আসতে পারো না, এখান থেকে চলে যাও। তাকে অপমান করায় সে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা জাংকে দেখতে পাই যে কিনা পাইয়ের সাথে দেখা করার জন্য আসে। জাং পাইকে পানি পান করতে সাহায্য করে। পানি পান করার পর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? জাং বলে, তুমি আমাকে হেল্প করেছিলে, তাই তোমাকে হেল্প করার জন্যই এলাম। তখনই এখানে ডক্টর চলে আসে আর ডক্টর বলে আজ তার চোখের ব্যান্ডেজ খুলতে হবে আর সে আজকের পর থেকে ভালোভাবে দেখতে পারবে। এখানে সে খুশি হয়ে যায় কারণ তার চোখ এখন মোটামুটি সুস্থ ছিল। যেহেতু কাল তার ব্যান্ডেজ খোলা হবে, সে অনেক বেশি খুশি। তবে তার ভিতরে কিছু ভয় কাজ করলে জাং তার ভয় কাটিয়ে দেয়। সিন পরিবর্তন হয়। এখানে আমরা সংকে দেখতে পাই। সং যখন জাংকে দেখতে পায় তখন সে নিজে টাই বাঁধে না, তাকে দিয়ে তার টাই বাঁধিয়ে নেয় কারণ সে তার অ্যাসিস্ট্যান্ট ছিল। এখানে দুইজন মোটামুটি ক্লোজ চলে আসে। জাং যখন বিষয়টা বুঝতে পারে সে মোটামুটি খুশি হয়, এটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল। তখন তাদের ম্যানেজার এখানে চলে আসে আর সে যখন তাকে তার প্রজেক্ট দেখায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ জাংয়ের প্রত্যেকটি ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল। নিয়ান এখানে এসে তার সাথে ঝগড়া শুরু করে দিয়ে বলে, আমি সব সময় ডিজাইন করতাম, এখন কেন জাং ডিজাইনগুলো করবে? তখন লোকটি জানায় যে জাংয়ের ডিজাইন অনেক বেশি সুন্দর। সং আসে আর জাংয়ের ডিজাইনগুলো চেক করে। জাংয়ের ডিজাইনগুলো চেক করার পর সে নিজেও বুঝতে পারে জাং কত ভালো ডিজাইনার। আর এটা জানার পর সে খুশি হয়ে যায় আর জাংকেই তারা এই প্রজেক্ট দিয়ে দেয়। জাং তো মহাখুশি। এদিকে নিয়ান অনেক বেশি নারাজ হয়ে যায়। সিন পরিবর্তন হয়। আজ পায়ের ব্যান্ডেজ খোলার দিন ছিল। ব্যান্ডেজ খোলার পর সে সবকিছু ঠিকঠাক দেখতে পারছিল। তার সৎ মা তাকে দেখতে আসে, তার সাথে গল্পগুজব করে। কিন্তু পাইয়ের যেহেতু জানা ছিল যে এখন এই মহিলাটি তার সৎ মা, তাই সে তাকে তেমন একটি পাত্তা দিত না। তখনই সং আর নিয়ান তার সাথে দেখা করতে চলে আসে, যার কারণে পাই ইশারা করে তার সৎ মাকে যাতে এখান থেকে সরানো হয়। তাই আমরা জাংকে দেখতে পাই, সে তার সৎ মাকে এখান থেকে নিয়ে চলে যায় আর বলে তাদের বন্ধুদের আলাপ করতে দিন। তারপর আমরা সং এর সাথে তার আলাপ আলোচনা দেখতে পাই। সং তখন তাকে জানায় যে আমি খুব ভালো করেই জানি যে তুমি কি জন্য আমার সাথে এমন আচরণ করো। তখন সে বলে, আমিও খুব ভালো করেই জানি। তাদের মধ্যে যে একটি ভালো সম্পর্ক রয়েছে এটা সং জানার পর অনেক বেশি কষ্ট পায় কারণ সে মন থেকে এখন জাংকে পছন্দ করতে শুরু করেছে নিয়ানকে রেখে। আর নিয়ান তো তাকেই পছন্দ করতো কেন আপনারা খুব ভালো করে জানেন। নিয়ান আসলে তাকে সত্যিই ভালোবাসতো আর জুয়েলারির প্রয়োজন ছিল তাইও বাসতো। জাং যখন বাহিরে যেতে চায় তখন এখানে তার আঙ্কেল সেং আসে আর তাকে জানায় যে তোমার মায়ের মৃত্যুর জন্য তোমার বাবা দায়ী। এই বিষয়গুলো যখন সে জানতে পারবে তখন সে তোমাকে শেষ করে দিবে। তারপর সে তার সৎ মায়ের সাথে কথা বলে চলে আসে জাংয়ের সাথে দেখা করতে। জাং তাকে একটি তারাবাতি জ্বালিয়ে দিয়ে বলে যে তোমার যা উইশ করার করে নাও, আশা করি তোমার মনের আশা পূরণ হবে। পাই বলে এইভাবে যদি মনের আশা পূরণ করতো তাহলে তো কারো মনের আশাই বাকি থাকতো না। তখন সে বলে ট্রাই করেই দেখো না, মনের আশা পূরণ হলে হতেও তো পারে। তখন সে তার একটি ইচ্ছা পোষণ করে আর জাংকে জিজ্ঞাসা করে সে কি চেয়েছে। সে তার ইচ্ছের কথা বলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এদিকে সংকে তার বন্ধু ইনভাইট করে একটি পার্টিতে আর সাথে নিয়ানকে নিয়ে যেতে বলে, তাই সে নিয়ানকে নিয়ে পার্টিতে পৌঁছায়। এদিকে পাই পৌঁছায় জাংকে নিয়ে। যখন সবাই জানতে পারে জাং আর পায়ের মধ্যে রিলেশন রয়েছে তখন সং অনেকটাই কষ্ট পায়। তার ফেস দেখে এটা জাং বুঝতে পারে। জাংয়ের জন্য এটা প্লাস পয়েন্ট ছিল কারণ সে তো এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, সে তো কারোর সাথে রিলেশনে জড়ানোর জন্য এখানে আসেনি। এখানে আমরা সংকে দেখতে পাই সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। জাং সবকিছু লক্ষ্য করে কিন্তু সে কাউকে কোনো কিছুই বুঝতে দেয় না যে সে সব বিষয়গুলো বুঝতে পেরেছিল। সিন পরিবর্তন হয়, আমরা নিয়ানকে দেখতে পাই। নিয়ানও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সং তাকে তার রুমে নিয়ে রেখে আসে। তারপর সে চলে যায় জাংয়ের কাছে। জাংয়ের কাছে গিয়ে সে জাংয়ের সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। তবে জাং তাকে তো বিজনেসের জন্য ইউজ করছিল, তাই সে তার সাথে কিছু না করে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাহির থেকে পাই তাকে ডাক দিচ্ছিল, তখন সে তাকে জানায় যে প্লিজ পাইকে বলো এখান থেকে চলে যাওয়ার জন্য। সঙের কথা অনুযায়ী জাং বলে দেয় যে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি একটু বিজি আছি। একথা বলে সে পাইকে এখান থেকে তাড়িয়ে দেয়। নিয়ান আর সং তাদের বিজনেস নিয়ে কথা বলছিল।
তখনই তার অফিসের একজন লোক এসে জানায় জাংয়ের উপর কেউ অ্যাটাক করেছে, তার হাতে অনেক ব্যথা পেয়েছে। তাই সে দৌড়ে তার কাছে চলে যায়। এটা নিয়ানের খুবই খারাপ লাগে। তারপর সে দেখতে পায় যে জাংয়ের সত্যিই অনেক ব্যথা লেগেছিল। তাই সে ব্যথাগুলো সারিয়ে দেওয়ার জন্য ব্যান্ডেড করে দেয়। কিছুক্ষণ পরই এখানে নিয়ান চলে আসে আর তার হাত দিয়ে রক্ত বের করতে শুরু করে। তার হাতে এতটাই জোরে চাপ দিয়ে ধরেছিল সে। তারপর আমরা পাইকে দেখতে পাই। পাই আসে আর তাকে জানায়, দেখো, জাংয়ের ক্ষতি আমি কখনোই করতে চাইনি। এর আগেও তুমি জাংয়ের ক্ষতি করার চেষ্টা করেছিলে। এখন তো এইসব বন্ধ করো। সিন পরিবর্তন হয় মিটিংয়ে। সব এমপ্লয় এখানেই ছিল। সবাই সবার মতো করে আলোচনা করছিল। কোম্পানির যে চিফ ছিল সে চাচ্ছিল এই সব কিছু নিয়ান ডিজাইন করুক। তবে এখানে আগে থেকেই তো জাংকে সিলেক্ট করে রাখা হয়েছিল। জাং বলে আমার ডিজাইন আগে থেকেই সিলেক্টেড। তখন এখানে কিছু ঝামেলা বেঁধে যায়। তখনই চলে আসে সং। সং আসে আর বলে যে আমি তোমাকে আধা ঘন্টা সময় দিচ্ছি। আধা ঘন্টার ভিতরে তুমি যদি পারফেক্ট ডিজাইন তৈরি করতে পারো তাহলে ডিলটি তোমার সাথেই সাইন করা হবে। আর যদি তুমি করতে না পারো তাহলে তোমার সাথে ডিল সাইন করা হবে না। নিয়ান বলে এটা কোন ধরনের কথা, তার কাছে তো কোনো ডিগ্রি নেই, তাহলে তুমি কেন এইভাবে তাকে প্রজেক্ট দেওয়ার জন্য রাজি হচ্ছ? তখন সে বলে ডিগ্রি দিয়ে কি সব কিছু হয়? ডিগ্রি দিয়ে কিন্তু সব কিছু বিচার হয় না। নিয়ান তখন চুপচাপ বসে থাকে আর আমরা জাংকে দেখতে পাই সে অনেক সুন্দর করে ডিজাইন তৈরি করছিল। আর তার ডিজাইন দেখে সবাই তো চমকে যায়, কারণ অল্প সময়ে সে অনেক সুন্দর ডিজাইন তৈরি করেছিল। তাই প্রজেক্টটি সে নিজেই পায়, প্রজেক্টটি অন্য কাউকে দেওয়া হয় না। প্রজেক্টটি পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। ডিল সাইন হওয়ার কারণে সং সবাইকে গিফট দিচ্ছিল। তখন জাং এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার গিফট কোথায়? তখন সং বলে তোমার গিফট তুমি নিজেই চুজ করতে পারবে। তারপর তাকে নিয়ে চলে যায় একটি শপে। তাকে অনেকগুলো পারফিউম দেখানো হয় কিন্তু সে কোনটা নেবে বুঝতে পারছিল না। তখন শপ ওনার তাকে বলে এক কাজ করুন, আপনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করুন। সে যখন বলতেই যাবে সং তার হাজব্যান্ড নয়, তখন সং তাকে বলে সবগুলোই প্যাক করে দিন, আমার সবগুলোই পছন্দ। তারপর সে আর চাইলেও কিছু বলতে পারে না। সং জাংকে বলে, আচ্ছা তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি নিয়ানের সাথে সবকিছু শেষ করে দিব। দূর থেকে পাই সবকিছু শুনতে পায়, তার অনেক খারাপ লাগে বিষয়গুলো। তারপর সে এসে মারামারি শুরু করে দেয় সং এর সাথে। দুইজনের তুমুল মারামারি হয়। সং তখন বলে আমি খুব ভালো করে জানি নিয়ানকে পাওয়ার জন্য তুমি জাংকে আমার কোম্পানিতে জয়েন করতে দিয়েছো, আর আমি তোমার রাস্তা সহজ করে দিলাম। পাই তখন বলে তোমার কি মনে হয় প্রত্যেকটি মেয়ে তোমার পিছেই ঘুরবে? এটা কখনোই হতে পারে না। পরদিন সকালে পাই চলে আসে আর জাংকে নিয়ে যাওয়ার কথা বলে। তখন সং এখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু তার কিছু করার ছিল না, যেহেতু পাই তার গার্লফ্রেন্ড ছিল। তাই সে তাকে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর তার সাথে রোম্যান্স করতে শুরু করে। তাকে একটি টিকিট দিয়ে বলে চলো আমরা দুইজন মিলে ক্যালেনের পার্টিতে যাই। ক্যারেলের পার্টির কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সিন পরিবর্তন হয় লুইয়ের কাছে। লু তখন জানতে পারে এই যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছিল সব কিডন্যাপার এল ছিল। এল কিডন্যাপ করেছিল আর এল এখন রয়েছে ক্যালানের পার্টিতে। তখন লু মনে মনে বলে চলো পার্টিতে ঘুরে আসা যাক। তারা পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। জাং পার্টিতে চলে আসে। পার্টিতে তার একটি মেয়ের সাথে দেখা হয়, যেই মেয়েটি তাকে অতীতে সাহায্য করেছিল। অতীতের কথা মনে হয়ে সে ইমোশনাল হয়ে যায়। মেয়েটির পিছে দৌড়াতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই মেয়েটি এল নামের যে লোকটি ছিল তাকে খুন করে বসে। খুন করার পর সে এখান থেকে পালিয়ে যায়। আর যখনই সে পালিয়ে যায় তখনই জাং এখানে প্রবেশ করে। জাং যেহেতু এইসব দেখেছিল তাই সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয়ের কারণে সে হাঁটতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। তখন তার সামনে লু চলে আসে আর লু তাকে এখান থেকে নিয়ে অন্য রুমে শুইয়ে রাখে। লু তখন তার সিকিউরিটিকে বলে তুমি দেখো আমি ঘুরে আসছি। এলের মৃতদেহ দেখে তার মনে পড়ে যায় অতীতের কথা। তার মা নিজেকে অনেকবার শেষ করার চেষ্টা করেছিল। যখন সে হোশে আসে আর দেখতে পায় যে নিজের ছেলেকে মারার চেষ্টা করছে, তারপর সে নিজেকেই শেষ করে ফেলে। এলের হাতে কিছু লেগেছিল। এইসব দেখে কেন জানি না তার সন্দেহ হতে শুরু করে। তখন সে বাহিরে বের হয়ে খুঁজতে শুরু করে ওই মেয়েটিকে, যেই মেয়েটি হয়তো তাকে দেখেছিল। এদিকে সং খুঁজে পায় জাংকে। সং যখন জাংকে নিয়ে যাচ্ছিল তখনই এখানে পাই চলে আসে আর বলে আমার গার্লফ্রেন্ড তোমার সাথে কি করছে?
তারপর সে তাকে এখান থেকে নিয়ে চলে যায়। সিন পরিবর্তন হয়। মেয়েটি গাড়িতে বসে। মাস্টার তাকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? হাতে ব্লাড কেন? তখন সে জানায় লোকটিকে সে মেরে এসেছে। এটা শোনার পর সে কিছুটা চমকে যায়। সিন পরিবর্তন হয়, আমাদের লুকে দেখানো হয়। লুয়ের সাথে দেখা করার জন্য তার একজন সহকর্মী আসে। তারপর তারা জাংকে খোঁজার জন্য চলে আসে। জ্যাংকে খোঁজার জন্য আসলে তারা খুঁজে না পেলে তার বন্ধু জিজ্ঞাসা করে কোথায়। তখন সে জানায় হয়তো মেয়েটিকে তার বন্ধুরা নিয়ে গিয়েছে। সিন পরিবর্তন হয়, তার অতীতের সিনগুলো বারবার মনে পড়তে থাকে। দুঃস্বপ্ন হয়ে সে ঘুম থেকে ওঠে। এদিকে লুয়ের কিছু ঘটনা মনে পড়ে। সে বুঝতেও পারছিল না কেন তার বারবার ওই ঘটনাগুলো মনে পড়তো। সে কিছু ভিশন দেখতে পেত, কিন্তু কেন পেত এটা সে জানে না। এগুলো কি তার অতীতের সাথে সংযুক্ত নাকি কি সে এটা বুঝতে পারতো না। তাই তার বন্ধুকে এইসব বিষয়ে সে খুলে বলে যে এরকম করে একটি লোক আছে, কিন্তু তার বন্ধুও বুঝতে পারে না। সিন পরিবর্তন হয়, আমরা জাংকে দেখতে পাই। জাংয়ের অফিসে তার বাবা চলে আসে, আর তার বাবা তার সাথে কি খারাপ ব্যবহার করত আপনারা তো খুব ভালো করেই জানেন, তাই না? কারণ তার অ্যাডপ্টেড বাবা ছিল সে। চ্যাং তাকে বারবার এখান থেকে চলে যেতে বলে। সে বারবার যখন তাকে চলে যেতে বলছিল তখন সে রেগে গিয়ে তার কাছে যায়। আর তার কাছে গিয়ে তাকে বলতে শুরু করে, তোমার কি মনে আছে তোমাকে একবার আমি জেলে পাঠিয়েছিলাম, আবার কি জেলে যেতে চাও? যদি জেলে যেতে না চাও তাহলে এক কাজ করো, এখন আমার সাথে চলো। লোকটি তারপরেও থামে না, তাকে মারার চেষ্টা করে। তখনই এখানে সং চলে আসে। সং এসে তাকে হেল্প করে আর ওই লোকটিকে পুলিশের কাছে দিয়ে দেয়। তাকে রুমে গিয়ে মলম লাগিয়ে দেয় আর বলে চিন্তার কোনো কারণ নেই। আজকের পর থেকে কেউ তোমার গায়ে হাত তোলার সাহস করতে পারবে না। লোকটি এখন পুলিশ স্টেশনে আছে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লোকটি পুলিশ স্টেশনে ছিল। তখন এখানে লু চলে আসে। লুকে দেখে সে সাংয়ের নাম নিচ্ছিল, বারবার সঙের কথাই বলছিল। তখন সে জানতে পারে এটা সঙের অ্যাডাপ্টেড বাবা। তার সাথে তার বন্ধু এটাও বলে যে মেয়ের সাথে খারাপ আচরণ করার কারণে তাকে এত বছর জেল খাটতে হয়েছে। এই বিষয়গুলো জানার পর সে তাকে একটি রুমে নিয়ে গিয়ে খুব বাজেভাবে মারে। রাতের বেলায় সং তার বাড়ি ফিরছিল। তখনই তার লুয়ের সাথে দেখা হয়ে যায়। পিছনে তার লোক ছিল। এগুলো লোকে দেখে ভয়ে পালাতে শুরু করে। এটা দেখে সে মুচকি হাসে। তখন লু তাকে বলে, অনেকদিন পর তোমাকে দেখলাম। সাং তখন বলে, হয়তো এটা আমাদের নতুন কোনো কিছুর শুরুর দেখাও হতে পারে, আবার শেষ দেখাও হতে পারে। তখন লু বলে, তুমি অনেক পরিবর্তন হয়েছো। আচ্ছা, তোমার জন্য কি খাবার অর্ডার করব? তখন সে অনেক স্পাইসি খাবার অর্ডার করে। লু তখন বলে, এত স্পাইসি তোমার জন্য ভালো হবে না। সং বলে, এত স্পাইসি খাবার এখন আমি খেতে পারি, এইগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তখন দুইটি মেয়ে চলে আসে সং এর কাছে আর তাকে অপমানজনক কথা বলতে শুরু করে। লু তাকে আটকাতে গেলে সে উল্টোই তাদের উপর পানি ফেলে দেয়, যার কারণে মেয়েগুলো তাকে মারতে আসে। লু তাদের আটকায় আর তাদেরকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। সঙের এখানে অনেক মন খারাপ হয়, তাই সে বাহিরে চলে যায়। লু তার কাছে আসে আর তার সাথে কথা বলে, সান্ত্বনা দেয় তাকে। তখন সে বলে, আমি কোনো স্ক্যান্ডাল করিনি, না কখনো করতে পারি, কিন্তু সবাই আমাকেই দোষারোপ করে। লু বলে, আমি জানি। আচ্ছা, এখন তুমি তোমার বাসায় যাও। সে যখন বাসায় যাচ্ছিল তখন সে তার দিকে তাকিয়ে থাকে। সিন চলে যায় অতীতের, যেখানে লুয়ের অতীত ছিল। তিনজন মেয়ে মারামারি করে লুকে কিছু টাকা দেয়। সিন আবারও বর্তমানে চলে আসে। লু তখন পুলিশ স্টেশনে যায়, মেংয়ের সম্পর্কে জানতে পারে। মেং আজ একটি বারে আসবে, তাই সে ওই বারে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যখন সে মেংকে দেখতে পায় তখন তার ওই স্বপ্নের কথা মনে পড়ে যায়, কারণ সে মেংকে স্বপ্নে দেখতো। অন্য একটি নাম বললে তখন তার মনে পড়ে এটা তো তার দাদার নাম। তাহলে কি এই সব কিছুর পেছনে তার দাদা জড়িত? বাড়ি যাওয়ার পর সে একটি মেয়েকে দেখতে পায়। যখন সে বলে মেঙের সাথে দেখা করতে এসেছে তখন এখানে ধীরে ধীরে মেয়েগুলো চলে যেতে শুরু করে। তারপর তাদের দুইজনের দেখা হয়। পুলিশের রেড পড়েছে শুনে সবাই তো অবাক হয়ে যায় আর অনেক বেশি ভয় পায়। একটি পুলিশ অফিসার এসে বলে যে একটি মেয়ে এখান থেকে যেতে চাচ্ছে না, সে অনেক ভয় পেয়ে আছে। মেয়েটির নাম হচ্ছে তাও। তারপর তারা তাওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। মেংয়ের লোকেরা তার উপর আক্রমণ করে। এখানে অবস্থা খুবই খারাপ ছিল, তারা চাইলেও এখানে কিছু করতে পারতো না। লুয়ের শরীরে গুলি লাগে,
যখন তার গুলি লাগে তখন তার অতীতের কথা মনে পড়ে, যে সাংয়ের সাথে তার দেখা হয়েছিল, তার গুলি লাগার কথা ছিল, সাং গুলিটি নিয়ে নেয় যার কারণে সে মারা যায়। যখন তার এই কথাগুলো মনে পড়ছিল তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর সে তার সহকর্মীকে তার সাথে দেখতে পায় আর জিজ্ঞাসা করে ওই মেয়ের বিষয়ে। তখন সে তাকে জানায় মেয়েটি সুস্থ আছে, তার ফ্যামিলির লোককে বলা হয়েছে। তখন আমরা জাংকে দেখতে পাই যে কিনা মেয়েটির সাথে দেখা করতে এসেছে। তখন তার আঙ্কেল আন্টির ঝগড়া শুনতে পায়। আঙ্কেল তাকে তার সাথে রাখতে চেয়েছিল কিন্তু আন্টি তাকে সাথে রাখতে চায় না। সে বলে নোংরা জায়গার মেয়েকে আমরা কেন সাথে রাখতে যাব। তারপর আমরা দেখতে পাই যে সাং ওই মেয়েটির সাথে দেখা করতে আসে আর তাকে জানায় তোমার কোনো দোষ নেই। তাকে জড়িয়ে ধরে কান্না করে। তখনই এখানে লু চলে আসে আর তাকে বলে পৌঁছে দেওয়ার কথা। তখন সে বলে আমাদের রাস্তা আলাদা, তাই প্রয়োজন নেই। এদিকে মু নামের একটি মেয়ে কান্না করছিল। মাস্টার জেং তার কাছে আসে আর ফোন করে কাউকে জানায় যে সং তার অ্যাসিস্ট্যান্টের সাথে রিলেশনে জড়িয়েছে। পরদিন সকালে আমরা দেখতে পাই মু নামের ওই মেয়েটিকে, যাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সং এর ম্যানেজার তাকে গিয়ে বলে তোমার গ্র্যান্ডপা নতুন একজন ম্যানেজার পাঠিয়েছে। তখন সে বলে এক কাজ করো, জ্যাংকে ছুটি দিয়ে দাও আর নতুন অ্যাসিস্ট্যান্টকে রেখে দাও। সং চলে যায় গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য। গ্র্যান্ডপা বলে আমি চাই তুমি ইয়ানের দিকে নজর দাও, কারণ ইয়ান আমাদের বাসার বউ হতে যাচ্ছে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই জাংকে, যে কিনা ওই মেয়েটির কাছে ছিল, যেই মেয়েটিকে তারা ওই জায়গা থেকে পেয়ে এনেছিল। মেয়েটির অনেক সুন্দর পেন্টিং বানায় সে আর মেয়েটিকে খুশি করে দেয়। লু বাহির থেকে সবকিছু দেখছিল আর মনে মনে ভাবছিল যে সে আসলেই কত ভালো মন মানসিকতার, যে তাকে সুস্থ করার চেষ্টা করছে। এদিকে সিন শিফট হয় আর আমরা লুকে দেখতে পাই। লুয়ের বাবা তার সাথে দেখা করতে আসে। লুকে জানায় যে সে এইসব মামলা থেকে যাতে দূরে থাকে। তখন সে বলে সে নাকি পারবে না। সিন চলে যায় একটি পার্টিতে। পার্টিটি ছিল গ্র্যান্ডপায়ের। গ্র্যান্ডপায়ের আজ জন্মদিন ছিল, তাই সে পার্টিটি রেখেছিল। লোকটি সঙেরও গ্র্যান্ডপা ছিল, সাথে লুয়েরও। এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক রয়েছে। সং গ্র্যান্ডপার সাথে কথা বলছিল, তখনই এখানে লু চলে আসে। লুকে দেখে সে মনে মনে ভাববে এ হচ্ছে ওই লোকটি যে কিনা আমার সম্পত্তির ভাগ নিতে চলে এসেছে। এখানে তাদের মধ্যে কিসের সম্পর্ক ছিল এটা তো আমাদের বলা হয় না, তবে তার দাদা তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়ার কথা বললে সে জানায় সে এখানে থেকেই কাজ করবে। জ্যাং যখন এখানে ছিল তখন সবাই লুকে নিয়ে আলোচনা করছিল। সবাই বলছিল লু এই ফ্যামিলির ছেলে, তবে সে ইলিগেল ভাবে জন্ম নেওয়ার কারণে তাকে কারো সামনে আনা হয়নি। এখানে লুকে দেখে সে অবাক হয়ে যায়। লুয়ের সাথে যখন সে মাস্টারকে দেখতে পায় তখন তার অনেক বেশি ভয় করতে শুরু করে। অতীতের কথাগুলো তার মনে পড়ে যায়। এই মাস্টার তাকে অনেক বেশি টর্চার করেছিল, এতটাই টর্চার করেছিল যে সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এই টর্চারের কথা মনে করে সে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সে লুয়ের সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। লু তাকে একটি রুমে নিয়ে রাখে আর মনে মনে ভাবে এই মেয়ের সাথে আমার যখনই দেখা হয় তখনই এই মেয়েটা এত ভয়ে কেন থাকে, তার ভিতরে এত ভয় কেন কাজ করে। তখন সে তার হাত ধরে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। কিছুক্ষণ পর তার আনইজি লাগলে হাতটি সরিয়ে ফেলে। তখনই সে তার হাত ধরে বলে যে আমি জানি ওই দিন আপনিই আমাকে সেভ করেছিলেন আর আজ আপনিই আমাকে সেভ করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর লু চলে যায় তাকে তার বাসায় দিয়ে আসতে। জেংকে যখন সে তার বাসার সামনে পৌঁছে দেয় তখন জেং তাকে অসংখ্য ধন্যবাদ জানায়। সিন পরিবর্তন হয় পরদিন সকালে, যেখানে সংকে দেখানো হয়। সং তাকে প্রশ্ন করলে সে জানায় আপনি তো নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে ভালোই আছেন, তাহলে আমার খোঁজ খবর নেওয়ার কি দরকার। তখন সং বুঝতে পারে যে জ্যাং হয়তো এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট পেয়েছে। সিন পরিবর্তন হয়, আমরা লুকে দেখতে পাই। লুয়ের শরীরে একটি পারফিউম ছিল, যেই পারফিউমের গন্ধ একদমই ভালো লাগতো না সং এর। তারপর সে সং এর কাছে যায় আর গিয়ে দেখতে পায় তার শরীরে সেম পারফিউমের গন্ধ। তখন সে মনে মনে তাকে সন্দেহ করে আর ভাবে হয়তো লু আবারও তার অ্যাসিস্ট্যান্টের সাথে রিলেশনে জড়িয়েছে। তারপর আমরা তাদের দুইজনকে দেখতে পাই, গাড়িতেই ছিল দুইজন। দুইজন গল্প করছিল। লু বলছিল সে সং এর সাথে ড্রিঙ্ক করতে চায়। সং বলে মেয়েদের ড্রিঙ্ক করা ভালো নয়।
তারপর সে লক্ষ্য করে তাদেরকেও পিকচার উঠাচ্ছে। তাই সে ইচ্ছে করে মেয়েটির কাছে যায় যাতে লোকটি এখান থেকে চলে যায়। আসলে সে ঘটনাটি ইচ্ছে করেই ঘটিয়েছিল। নিয়ান কান্না করতে করতে মাস্টারকে বলে যে সে হয়তো নতুন করে আবারও তার অ্যাসিস্ট্যান্টের সাথে ডেট করছে। মাস্টার বলে চিন্তা করো না, আমি দেখে নিব। এখানে নিয়ানের কান্না বন্ধ করা অসম্ভব ছিল। পরদিন সকালে সে নিউজ পেপার ঘেটে দেখতে পায় নিয়ান ওই মেয়েটিকে খুন করেছে। গ্র্যান্ডপা কল করে জানায় নিয়ান নাকি লু নামের মেয়েটিকে খুন করেছে। তখন নিয়ানের মা বলে তোমার এখানে আর থাকা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। তখন সে বলে প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও আর আমাকে একটি সুযোগ দাও। তখন তার মা বলে তোমাকে আর কত সুযোগ দিব বলো, তোমাকে সুযোগ দেওয়ার মতো সুযোগ আমাদের কাছেও নেই, তুমি অনেক ভুল করেছো। এদিকে জ্যাংকে দেখানো হয়। জ্যাং যখন প্রত্যেকটি বিষয় জানতে পারে তখন সে মনে মনে ভাবে এই কোম্পানি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতেই হবে, না হয় তার জন্য প্রবলেম তৈরি হতে পারে। এদিকে পাইকে দেখানো হয় যে কিনা বারে বসে ড্রিঙ্ক করছিল। নিয়ানের বিষয়ে সবাই কথা বলছিল। নিয়ান এইবার অতিরিক্ত করেছিল। তার ফ্যামিলির সাপোর্টের জন্য সে এইসব করতে পেরেছিল। এখন তার ফ্যামিলিও তাকে এখান থেকে বের করে দিয়েছে। নিয়ান যখন রাস্তার পাশে বসেছিল তার কাছে সে চলে যায় আর তাকে গিয়ে একটি জ্যাকেট দেয়, কিন্তু সে তার জ্যাকেট নেয় না, বলে সিম্পাতি দেখানো বন্ধ করো। তারপর সে জ্যাকেট উড়িয়ে দিয়ে বলে তুমি এতটা যে নিচে নেমে যাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপর সে অনেক বেশি কান্না করে কারণ পাইও তাকে এখন বিশ্বাস করতো না। পরদিন সকালে তার ম্যানেজার তার কাছে আসে আর তাকে এটা জানায় যে জেং নাকি রিজাইন লেটার দিয়েছে আর সে এখন জবটি করতে চাচ্ছে না। এটা শুনে সে রেগে যায় আর জিয়াং এর সাথে দেখা করে। জেং তখন তাকে জানায় যে হ্যাঁ, সে যদি তাকে জব থেকে মুক্তি নাও দেয় তারপর সে জব ছেড়ে চলে যাবে, কারণ সে আর এই জবটি কন্টিনিউ করতে চাচ্ছে না। তারপর সে তাকে রিং দিয়ে প্রপোজ করতে চায় কিন্তু সে কোনো কিছুই অ্যাকসেপ্ট করে না। সে উল্টো আরও পায়ের সাথে এখান থেকে চলে যায়। বিষয়গুলো সেংয়ের খুব খারাপ লাগে কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না। সিন পরিবর্তন হয়, পাই তাকে কাঁধে করে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। তখন সে তাকে বলে যে তুমি কি ভালো একটি ছেলে খুঁজে রিলেশনে জড়াতে পারো না? তখন সে বলে ভালো ছেলে কোথায় পাবো। আর এখানে বলে রাখি সে ড্রাঙ্ক ছিল তাই এইভাবে সে তাকে নিয়ে যাচ্ছিল। এদিকে পাইকে দেখানো হয় পাই অনেকগুলো গুন্ডা নিয়ে যায় তাকে বাবাকে শেষ করার জন্য। সে মনে করেছিল গাড়িতে হয়তো তার বাবা আছে, কিন্তু গাড়িতে বাবা না, অন্য কেউ থাকে, অন্য কেউই মারা যায়। যখন সে এখান থেকে যাচ্ছিল তখন উল্টো তাকে কেউ একজন গুলি করে, কিন্তু কে গুলি করে এগুলো কাউকেই দেখানো হয় না। এদিকে পায়ের বাবাকে দেখানো হয় পায়ের বাবা মাস্টারের সাথে কথা বলছিল। তখন সে জানায় পাই নাকি মারা গিয়েছে আর পাই তার বাবার সত্যটা জানতো। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আর আমরা দেখতে পাই পাইয়ের বাবার কাছে একটি লেটার আসে যে পাই এখন তার সত্যটা জানে, তার কাছ থেকে লুকানোর কিছুই নেই। তাই পাই তার বাবাকে খুন করতে চায়। এই জন্যই মূলত হয়তো পাইকে খুন করিয়ে দেওয়া হয়েছে। এদিকে লুকে দেখানো হয় লু একটি জায়গায় বসেছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় পাই এবং তার বাবা মারা গিয়েছে। পাইয়ের বাবার মৃত্যুর কথা শুনে সে তো তেমন একটি রিয়েক্ট করে না। যখন শুনতে পারে পাই মারা গিয়েছে তখন সে জিজ্ঞাসা করে পাইকে আবার কে মারলো। তখন সে বলে এটা তার জানা নেই, তবে তাদের কারোই কোনো খোঁজ খবর নেই, তারা নাকি মারা গিয়েছে। এটা শুনে লু বলে আচ্ছা তাহলে আমাকে তো তদন্ত করতেই হচ্ছে। এদিকে আমরা গ্র্যান্ডফাদারকে দেখতে পাই। এদিকে গ্র্যান্ডফাদার সঙের সাথে কথা বলার জন্য তাকে ডাকে। জেং এখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন ম্যানেজার আসে তাকে অন্য একটি জায়গার গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। তখন সে বলে তোমাকে কিডন্যাপ করার কথা বলা হয়েছে, তাই আমি ভুল টিকিট কেটেছি, তুমি এখান থেকে যেতে পারবে না। জ্যাং যখন এখান থেকে চলে যেতে চায় সে তখন বলে তুমি চাইলেও পালাতে পারবে না, কারণ এটা গ্র্যান্ডপার ওয়ার্ডার। সিন পরিবর্তন হয়, আমরা যে দেখেছিলাম তারা দাদা নাতি বসে গল্প করছিল বা কথা বলছিল এটাই আমাদের দেখানো হয়। তখন সে তাকে জানায় যে জ্যাং থেকে দূরে থাকো। সে বলে এটা নাকি সে পারবে না। গ্র্যান্ডফাদার বলে যে জ্যাং এখন আর নেই, তুমি আর খুঁজে পাবে না তাকে। সে যখন এখান থেকে বাহিরে যায় তখন দাদা তাকে জানায় যে দেখো, তুমি যে তোমার ভাইকে খুন করেছো এটা তুমি খুব ভালো করেই জানো। ছোটবেলা থেকে তোমার প্রত্যেকটি দোষ আমি গোপন করে এসেছি, এখন আর এইসব আমি পারবো না।
তখন সে বলে, আপনিই তো আমাদের মধ্যে ঝামেলা তৈরি করেছিলেন, তাই না? আপনি খুব ভালো করেই জানেন যে ব্রাদার জি আমাকে কতবার মারার চেষ্টা করেছিল। তাই আমি তাকে খুন করেছি। আমি ইচ্ছে করে কিন্তু কোনো কিছু করিনি। তখন গ্র্যান্ডফাদার বলে, যাই হোক, আমার একজন ওয়ারিস দরকার ছিল, যে কিনা আমার সম্পত্তি দেখতে পারবে। তখনই এখানে ব্রাদার জি চলে আসে। তাকে দেখে সে জিজ্ঞাসা করে ওই লোকটিকে। তখন গ্র্যান্ডফাদার বলে, সে হচ্ছে আমার নতুন ওয়ারিস। তাকে আমি সবকিছু দিয়ে দিব। এই কথা শুনে জং বুঝতেই পারে না যে দাদা কি বলছিল। সে যখন বাহিরে যায় তখন তার গুন্ডারা তাকে মারতে শুরু করে। দাদার কথায় আজ জং তার বডিগার্ডদের দ্বারাই মার খাচ্ছিল। তার এই অবস্থা খুবই খারাপ ছিল। সে ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না। তার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়। তার ম্যানেজার বলে যে সে এইসব করে এসেছে তার দাদার কথায়। আর তাছাড়াও তার দাদা যা করছে তার ভালোর জন্যই করছে। সং তখন বলে, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি যে দাদা আমার কতটা ভালো চায়। যদি ভালো না চাইতো তাহলে কি আমার পা ভেঙে আমার এই অবস্থা করে দিত, সাথে জেংকে আমার থেকে দূরে রাখতো? এদিকে চিফ আসে লুয়ের সাথে কথা বলতে। সে লুকে জানায় তার এই শহরে 5 বছর কমপ্লিট হয়েছে, তাই তাকে অন্য শহরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিন্তু লু জানায় এই মামলাটি যতদিন যাবৎ সে শেষ করতে পারছে না, ততদিন যাবৎ সে অন্য কোথাও যেতে রাজি নয়। তখন তাকে চিফ বলে, তোমাকে যেতেই হবে। সিন পরিবর্তন হয়, আমরা মাস্টারকে দেখতে পাই। তার কাছে কল আসে আর তখন সে ওই মেয়েটিকে খুন করে ফেলে। যখন সে মেয়েটিকে দেখতে যায় তখন সে কান্না করতে শুরু করে। লু চলে আসে জ্যাংয়ের কান্না থামানোর জন্য। তখন সে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই লু তাকে তার বাসায় নিয়ে যায়। এখানে সে চুপচাপ বসে থাকে। তখন সে তাকে কিছু স্কেচ এনে দেয়, যেগুলো ওই মেয়ে তৈরি করেছিল। তখন ওই জায়গায় জেলখানা টাইপের কিছু একটা ছিল, যেটা দেখে সে চিনতে পারে আর জানায় ওই জায়গাটিতে সেও ছিল। জায়গাটির নাম পর্যন্ত লুকে বলে দেয়। এতে লুক বুঝতে পারে যে ওই জায়গাটিতে তদন্ত করতে হবে। যদি ওই জায়গাটিতে তদন্ত করে তাহলে সে সত্যটা জানতে পারবে। পুলিশ স্টেশনে আসার পর সে যখন অনুমতি চায় তখন তার সহকর্মী তাকে অনুমতি দিতে চায় না। বলে, চিফ আপনাকে অনুমতি দিতে নিষেধ করেছে। আসলে সে অনুমতি দিবে না, চিফের সাইন নিয়ে দিবে। ওই সাইনটাও সে তাকে দিচ্ছিল না। সাথে তার কাগজপত্র সবকিছু গোপন করে রেখেছিল, যার কারণে সে তাকে জিজ্ঞাসা করে যে এইসব সে কেন করলো। তখন তার সহকর্মী তাকে জানায় যে এইসব তাকে চিফ করতে বলেছে, তাই সে করতে বাধ্য হয়েছে। তারপর সে তার বাবার সাথে দেখা করার জন্য আসে আর তার বাবাকে বলে সে কেন এইসব করছে। তখন তার বাবা জানায় যে এই মামলাতে যদি সে থাকে তাহলে তার প্রবলেম হতে পারে, তাই সে এই জন্য এইসব করছে। সিন পরিবর্তন হয়, আমরা পাইয়ের বাবাকে দেখতে পাই। সে হসপিটালে ছিল। তখন পাই তার বাবাকে বলে, কি হলো বাবা, ভয় পাচ্ছেন আমাকে দেখে? কি মনে করেছিলেন আমি মারা গিয়েছি? না, আমি জীবিত। আমি কখনো মারা যেতে পারি না। তখন সে তার বাবাকে অনেকগুলো কথা বলে, যেই কথার মাধ্যমে তার বাবা ভয় পেতে শুরু করে। ভাবতে শুরু করে তার ছেলে যদি সবকিছু বলে দেয় তখনই সে এখানে মৃত্যুবরণ করে। সিন পরিবর্তন হয়, পাই তার আঙ্কেলকে গিয়ে বলে তার বাবা আর জীবিত নেই। তখন আঙ্কেল অনেক বেশি চমকে যায় আর তাকে জানায় এই কাজ কে করতে পারে। তখন সে বলে, আমি ওই লোককে খুঁজে বের করব। আঙ্কেল বলে, তোমাকে খুঁজে বের করতে হবে না, তুমি খোঁজার আগেই আমি খুঁজে বের করব ওই লোকটিকে, যে কিনা তোমার বাবাকে এবং তোমাকে খুন করাতে চেয়েছে। আর এদের যতদিন যাবৎ আমি খুঁজে না পাচ্ছি এখান থেকে আমি যাব না। পাই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছিল। এদিকে সংকে দেখানো হয় সে এখন অসুস্থ ছিল। সে তার বাসায় রেস্ট করছিল আর মনে মনে জাংয়ের কথা ভাবছিল। তখন পাই তার সাথে দেখা করতে আসে। সং পাইকে বলে, তুমি জেংকে বলে যাও, কারণ জেংকে আমি ভালোবাসি আর আমি জানি তুমি তাকে কেন আমার কাছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠিয়েছিলে। তখন সে বলে, হ্যাঁ, আমি ওই কারণে পাঠিয়েছিলাম, কিন্তু এই সাইকো মেয়ের প্রতি আমার ভালোবাসা একদমই সত্যি ছিল না। আমি এখন জেংকে ভালোবাসি, তাই তুমি আমাদের রাস্তা থেকে চলে যাও। পায়ের যখন ঘটনাগুলো মনে পড়ে সে অনেক কষ্ট পায়। তারপর আমাদের লুকে দেখানো হয়। লু অফিসে বসা ছিল, তখন তার কাছে একটি চিঠি আসে। সে দুইটি লেখা চিঠি মিলাতে শুরু করে। সে পুরো ঘটনা বুঝতে পারে যে কোথা থেকে ঘটনা শুরু হলো আর কোথা থেকে শেষ হলো। এদিকে আমরা জেংকে দেখতে পাই সে লেটারগুলো জ্বালাচ্ছিল আর মনে মনে ভাবছিল তার সব শত্রুতা এখানেই শেষ।
লু যখন আসে সে লুয়ের সাথে হাসি মুখে কথা বলছিল। তখন লু তাকে জানায় সে কি লেটারগুলো পাঠিয়েছিল। তখন সে বলে হ্যাঁ, সে পাইকে মারার এবং পায়ের বাবাকে মারার জন্য প্ল্যান করেছিল। আর আজ পর্যন্ত যারা যারা তার শত্রু ছিল তাদেরকে মারার জন্য সে প্ল্যান করছে। যেহেতু সে এইসব প্ল্যান করছে, সে যদি চায় তাকে ধরে নিয়ে যেতে পারে। সে পুলিশ স্টেশনে যেতে রাজি। সে কেন করেছে বিষয়গুলো সে ছাড়া আর কেউ জানে না। লু তখন বলে তুমি যেমনই হও এতে আমার কোনো প্রবলেম নেই। আমি তোমাকে যে কোনোভাবেই ভালোবাসি। এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে। তখন জেং বলে যে চিন্তার কোনো কারণ নেই। তুমি চিন্তা করো না, আমি আমার কোনো ক্ষতি করব না। তারপর আমরা দেখতে পাই যে লুয়ের কাছে কল আসে, যেই কলটি করেছিল ম্যাং। ম্যাং তাকে কল করে জানায় জেং আমার কাছে আছে। তাকে বাঁচাতে চাইলে তুমি আমার কাছে চলে আসো। তখন তার মনে পড়ে যায় অতীতের কথা, তার বান্ধবী তাকে বাঁচাতে গিয়ে ওই লোকটির হাতে অত্যাচারিত হয়েছিল। লোকটি তার সাথে এতটাই অত্যাচার করে যে মেয়েটি এখানেই মারা যায়। আর এই বিষয়গুলো যখন তার মনে পড়ে তখন তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। জ্যাং জিজ্ঞাসা করে তার সাথে তো তার কোনো শত্রুতা নেই, তাহলে সে কেন তাকে এখানে নিয়ে এলো। তখন ম্যাং তাকে জানায় লুইয়ের সাথে তার শত্রুতা। লুইয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্য সে লুইয়ের ভালোবাসার মানুষকে উঠিয়ে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই লু ওই জায়গায় পৌঁছে যায়। লুকে দেখে সে তাকে মারার চেষ্টা করে। লু যখন তার গুন্ডাদের সাথে মারামারি করছিল তখন সে জ্যাংয়ের গলায় ছুরি ধরে আর কিছুটা আঘাতও করে বসে, যার কারণে সে তাকে আর কিছু করতে পারে না। তাকে গুলি করার কথা বলে সে নিজের হাতেই গুলি করে বসে। তারপর আমরা দেখতে পাই মিয়াও আর তার মধ্যে অনেক ঝগড়া ঝামেলা মারামারি। কিছুক্ষণ পর সে যখন তাকে ছাড়াতেই যাবে তখন তাকে খুব বাজেভাবে মারে মিয়াও। মিয়াও তাকে যেহেতু অনেক বাজেভাবে মেরেছিল এটা দেখে অনেক বেশি রেগে যায় সে। আর সে এতটাই রেগে যায় যে তাকে এতটাই মারে যে যতক্ষণ পর্যন্ত না সে মারা যায়। জ্যাং মনে করেছিল হয়তো লু মারা গিয়েছে, তাই সে তার কাছে কাউকে ভিড়তে দিচ্ছিল না। এখানে যে পুলিশ এসেছিল বিষয়টি সে বুঝতেই পারে না। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে তাকে জড়িয়ে ধরে বলে আমি মারা যাইনি, আমি সুস্থ আছি, তোমার কোনো চিন্তার কারণ নেই। সিন পরিবর্তন হয় এক সপ্তাহ পর। তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করতে আসে আর বলে এত রিস্ক নিয়ে কাজ করার কি আছে বস। তখন সে জানায় যে রিস্ক নেওয়া তার কাজ, সে পুলিশে জব করে, তাকে রিস্ক তো নিতেই হবে তাই না। তখনই এখানে জ্যাং চলে আসে, তাই তার অ্যাসিস্ট্যান্টকে সে যেতে বলে। যখন সে তার কাছে আসে তখন সে বলে এত দূর থাকলে আমি তোমাকে কিভাবে জড়িয়ে ধরবো। তখন জ্যাং তার কাছে আসে আর বলে তুমি যদি মারা যেতে তাহলে আমি অন্য কাউকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম আর অনেক সুন্দরভাবে জীবনযাপন করতাম। তোমার কাছে কখনোই আসতাম না, তোমার খবরেও তোমাকে দেখতে আসতাম না। তখন সে বলে ও আচ্ছা, এটা বলে সে তাকে কিস করতে শুরু করে। তাদের রোম্যান্স চলতে থাকুক, আমরা একটু আগে যাই। লুইয়ের বাবার রেড লাইট চলে আসে জ্যাংয়ের কাছে আর তাকে জানায় যে দেখো আমার ছেলের সাথে তোমার কেমন রিলেশন আমি জানি না, তবে আমার ছেলের ক্ষতি হবে এমন কাজ যদি করো তাহলে তোমাকে ছাড়বো না। আমি জানি হয়তো তুমি আমার ছেলেকে ব্যবহার করছো, কারণ সে পুলিশে আছে, তার কোনো ক্ষতি আমি চাই না। তাই আমার ছেলের দিকে দূরত্ব বজায় রাখবে। তার ক্ষতি হচ্ছে শুধু তোমার জন্য, কারণ তোমার জন্যই সে ওইসব মামলায় জড়িয়েছে। আমার ছেলের ক্ষতি হোক এটা আমি একদমই চাই না। তখন জ্যাং মনে মনে ভাবে সত্যি তো তার জন্য লুইয়ের ক্ষতি হচ্ছে। তারপর সে লুইয়ের কাছে চলে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে কি সুস্থ আছে। তখন সে তার হাত দেখিয়ে বলে হ্যাঁ আমি সুস্থ আছি, চিন্তার কোনো কারণ নেই। তখন সে তাকে জড়িয়ে ধরে কান্নাই করে দেয়। এখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এলে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার জন্য বাহিরে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় দেখো যা করছো ভুল করছো। তখন সে বলে আমি জানি সে একদিন না একদিন আমাকে ভালোবেসেই ফেলবে। সিন পরিবর্তন হয়, আমরা তিনজনকে খাবার খেতে দেখি। তিনজন যখন খাবার খাচ্ছিল তখন তার বন্ধু বারবার তাকে উল্টোপাল্টা প্রশ্ন করছিল। তাদের পরিচয় কিভাবে হলো, তারা কিভাবে একে অপরকে চিনে। তখন লু মনে করে হয়তো জ্যাং এতে খারাপ লাগতে পারে।
জ্যাং তখন তাকে বলে যে আমরা একে অপরকে স্কুল লাইফ থেকে চিনি আর আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তখন সে বলে তাহলে ভালোবাসা কেন হলো না? সে তাকে সাইডে নিয়ে এসে বলে দেখো, জ্যাংকে ডিস্টার্ব করার চেষ্টা করো না, হয়তো সে অনেক ক্ষতস্থান দিয়ে এসেছে যার কারণে তার অবস্থা এমন। তার বন্ধু বলে দেখ আমার তোর জন্য চিন্তা হচ্ছে, এই মেয়ের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবন নষ্ট করিস না, সে তোকে ভালোবাসে না। তখন সে বলে হয়তো ভালোবাসে না কিন্তু বাসতে তো সময় লাগবে না। তাই সে তার জন্য একটি লকেট কিনতে যায়। তখন তার সং এর সাথে দেখা হয়। সং জানায় সে ও তার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনতে এসেছে। দুই ভাই তাদের গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনতে এসেছিল, তাই তারা অবাক হয়ে যায়। তখন আমরা সংকে দেখতে পাই যে কিনা জেং এর কাছে যায় আর জেংকে গিয়ে একটি লকেট দিয়ে বলে যে এটা আমি তোমার জন্য কিনে নিয়ে এসেছি, আশা করি এটা তোমার ভালো লাগবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে এটা দিয়ে দিলাম। তখন সে বলে হ্যাঁ তুমি সত্যিই জানো আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছি। যখন দূর থেকে লু এইসব দেখতে পায় তখন সে মনে মনে ভাবে হয়তো সেই তার গার্লফ্রেন্ড, কিন্তু সে এটা গোপন করে এসেছে। হয়তো সে তাকে ভালোবাসে কিন্তু তার কাছ থেকে সবকিছু গোপনে রেখেছে। এইসব চিন্তা করে সে অনেক কষ্ট পায়। রু মনে মনে ভাবে যে হয়তো তাকে ধোঁকা দেওয়া হয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। সে কোনো কথা না বলে তার কাছে যায় আর লকেটটি তাকে গিফট করতে চায়। লকেটটি তাকে পরিয়ে দিয়ে তার দেওয়া লকেটটি নিয়ে চলে যায়। সঙের দেওয়া লকেট নিয়ে যাচ্ছে এটা দেখে সে বুঝতে পারে হয়তো সে কিছু জানে কিন্তু যা জানে ভুল জানে। তারপর সে সঙের কাছে তার লকেটটি ফেরত দিয়ে দেয় আর বলে যে সে তোমার কাছ থেকে বদলা নেওয়ার জন্য তোমার কাছে এসেছিল। এই কথা শুনে সে বলে যে তুমি যা বলছো মিথ্যে কথা বলছো। লু বলে মিথ্যে কথা বলার কি আছে, আমি তাকে খুব ভালো করেই জানি, সে তোমাকে একদমই পছন্দ করে না। এদিকে আমাদের জ্যাংকে দেখানো হয় যে কিনা তাকে বারবার কল করার চেষ্টা করছিল। লু কল রিসিভ না করলে সে চিন্তায় পড়ে যায়, যার কারণে সে সাথে সাথে পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পর সে জানতে পারে পুলিশ স্টেশনে সে নেই, হয়তো বাহিরে কোথাও গিয়েছে, কিন্তু কোথাও গিয়েছে সে এটা জানতো না। জ্যাং এখান থেকে চলে গেলে লু বেরিয়ে আসে, আমরা জানতে পারি সে কোথাও যায়নি। তখন সে তাকে জানায় তোমার মিশনের দিকে নজর রাখো। তারপর সে একটি জায়গায় মিশনে যায়। মিশনে যাওয়ার পর সে দেখতে পায় যে সে একটি মেয়ের সাথে কথা বলছে। জ্যাং যখন মুয়ের কাছে যায় তখন সে তাকে বলে তুমি এই মেয়েটির সাথে কোথায় যাচ্ছ? মু তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জ্যাং বলে যে এই মেয়েটিকে আমি চিনি, সে আমার পুরনো বান্ধবী, তার সাথে অনেক দিন পর দেখা হলো, আমি তার সাথে অনেক কমফোর্টেবল ভাবে থাকতে পারবো। লু বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারণ এই মেয়েটিকে আগে আমি কোথাও দেখিনি। তখন মু বলে তুমি তো নাই দেখতে পারো, এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর সে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে তাকে জানায় তোমার যদি কোনো কাপড় প্রয়োজন হয় তাহলে আমারগুলো পরতে পারো, আর আমি একটু বাহির থেকে ঘুরে আসছি। সে যখন বাহিরে যায় তার সাথে কিছু গুন্ডাদের দেখা হয়ে যায়। গুন্ডাদের সে চিনতো আর জিজ্ঞাসা করে এখানে তারা কি করছে। তখন গুন্ডারা তার উপর আক্রমণ করে বসে আর এতে সে নিজেকে বাঁচাতে পারে না। তখনই এখানে লু চলে আসে। লু গুন্ডাদের সাথে ফাইট করে। লু গুন্ডাদের সাথে ফাইট করার সময় মু একটি গুন্ডাকে মেরে ফেলে। এটা দেখে সে তাকে প্রশ্ন করে তুমি কে, উত্তর দাও। তখন সে বলে ওই গুন্ডাটা আপনাকে মারার চেষ্টা করছিল, আপনাকে সেভ করার জন্য আমি এমনটা করেছি, আপনার ভুল ধারণা হচ্ছে আমার সম্পর্কে। তারপর সে তাকে হাতকড়া লাগিয়ে বাসা পর্যন্ত নিয়ে আসে। তখন সে বলে জ্যাং যদি এইভাবে দেখতে পায় তাহলে কষ্ট পাবে, তাই সে হাতকড়াটি খুলে ফেলে। বাইরে এসে জিজ্ঞাসা করে তোমরা দুইজন একসাথে কি করছো? তখন সে তার হাতে অনেক ব্যথা দেখতে পায়। ব্যথা দেখে সে নার্ভাস হয়ে যায়। তখন মু বলে আমিও অনেক ব্যথা পেয়েছি, তাই সে মুখে নিয়ে ভিতরে যায়। কিন্তু লু এখানে অনেক বেশি কষ্ট পায় তার এই আচরণ দেখে। তারপর সে যখন তাকে মলম লাগিয়ে দিচ্ছিল তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। সে একবার তাকে অতীতে মলম লাগিয়ে দেওয়ার সময় এই দাগটি দেখেছিল। তাকে বলে আমার এমন এক বান্ধবী ছিল। তখন মেয়েটি বলে চিন্তা করো যে আজ থেকে আমিই তোমার বান্ধবী। তখন এখানে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাকে সে বান্ধবী হিসেবে মেনে নিয়েছিল। সে তো তাকে অনেক ভালো হিসেবে জানতো। তারপর সে লুয়ের সাথে দেখা করতে আসে। লু তাকে বলে থাকো তুমি তোমার বান্ধবীকে নিয়ে, আমি চলে যাচ্ছি। সে বলে নিজের কোনো ক্ষতি করো না, না হয় আমি কষ্ট পাবো।
মুখে যারা মারতে চেয়েছিল তাদের মধ্যে একটি গুন্ডাকে তো সে ধরে নিয়ে এসেছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন সে জানায় তারা জিনের লোক, তারা জিনের হয়ে কাজ করে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা জিন কি কারো ক্ষতি করার চেষ্টা করে বা সে কি কাজ করে? তখন সে বলে মো তার সাথে জড়িত ছিল। যেহেতু মো এখন তার কাজ ছেড়ে দিয়েছে তাই সে তাকে মারার চেষ্টা করছিল। এখানে তাদের মধ্যে এমন কিছু কথা হয় যে অনেক বেশি রেগে যায় লু। তারপর লু চলে যায় জ্যাং এর কাছে আর তাকে গিয়ে বলে, আমার মনে হচ্ছে মু ভালো মেয়ে নয়, সে হয়তো কোনো ক্রাইমের সাথে জড়িত আছে। তখন সে বলে যে আমি খুব ভালো করেই জানি সে এইসব করতে পারে না। তখন সে বলে, তুমি কি তার সাথে কোনো প্ল্যানে জড়িত আছো? তখন সে জানায় যে না, আমি তার সাথে কোনো প্ল্যানে তো জড়িত নেই। তবে ঘটনা হচ্ছে আমি তাকে খুব ভালো করে চিনি, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। তারপর সে তার কাছে যায় আর তার ক্ষতস্থান দেখতে চায়। তখন মু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা আমাকে বলো? তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি যাই করো না কেন কখনো কারো কোনো ক্ষতি করতে পারো না। এই জন্য মূলত আমি তোমাকে সাহায্য করছি। আর তোমার মতো আমার এক বান্ধবী ছিল, তাকে আমি অনেক বেশি মিস করি। তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। মু আসলে অনাথ একটি মেয়ে ছিল। জিন তাকে তার কাছে নিয়ে যায়, তারপর থেকে তাকে সবাই ভয় পেত। এখন সে তার সাথে এমন আচরণ কেন করছে এইসব সে জানে না। তখন সে তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে যে কোনো বিনিময়ে সাহায্য করব। তার মুখ থেকে এইসব কথা শুনে সে সাহস ফিরে পায়। এদিকে আমাদের তাকে দেখানো হয়, যার নাম ছিল জিন। জিনের কাছে তার লোকজন এসে জানায় তারা নাকি মুখে খুন করতে পারেনি। তখন সে জিজ্ঞাসা করে কেন? সে বলে লু মাঝে চলে এসেছিল তার গার্লফ্রেন্ডের জন্য। তারপর মুখে তারা ডেকে নিয়ে আসে। জিন তাকে বলে, তুমি খুব ভালো করেই জানো আমি এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই। অনেকগুলো মেয়েকে নিয়ে এসেছি কিন্তু কোনো কাজ হয়নি। এখন লাস্ট চিকিৎসা তুমি, তোমাকে দিয়েই কাজ করাতে হবে। এদিকে সে বুঝতে পারে যে মু কোথায় গিয়েছে। তাই সে চলে যায় লুয়ের কাছে আর তাকে নিয়ে যায় ওই জায়গায়, যে জায়গায় তাকে অনেক বাজেভাবে অত্যাচার করা হয়েছিল। তার সাথে কি কি করা হয়েছিল প্রত্যেকটি ঘটনা তার মনে পড়ে যায়। অনেক ভয় পেয়ে যায় মেয়েটি। সে ভয়ে এতটাই ভীত ছিল ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। সামনে গিয়ে মুয়ের এই অবস্থা দেখে সে অনেক বেশি কষ্ট পায়। তার জ্যাকেট উড়িয়ে দেয় আর কান্না করতে শুরু করে। ওই সময়ও তো তাকে বাঁচাতে পারেনি, এখনো বাঁচাতে পারবে না হয়তো। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় এটা একটা মিরাক্কেল, কারণ এই মেয়ের বাঁচার কথা নয়। তারপরও সে জীবিত আছে, এটাই অনেক কিছু। কিন্তু তার জ্ঞান কখন ফিরবে এটা আমরা বলতে পারবো না। এদিকে লু চলে আসে পুলিশ স্টেশনে আর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। বলে, আপনারা কতটুকু জানেন আমাকে কি বলবেন? তখন সে বলে যে আমি এতে কিছুই করতে পারবো না। চিফ তাকে জানায় যে সে যাতে এইসব থেকে দূরত্ব বজায় রাখে। তখন সে বলে, আচ্ছা তাহলে আমি পুলিশের জবটিই ছেড়ে দিচ্ছি। তারপর সে পুলিশ থেকে রিজাইন করে এখানে চলে যায়। তার বাবা তাকে আটকায়, বলে পুলিশ থেকে রিজাইন করেছো অনেক ভালো কথা, আমি অনেক বেশি খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হব যখন তুমি মামলাগুলো ছেড়ে দিবে। তখন সে বলে সে নাকি মামলা ছাড়তে পারবে না। তখন তার বাবা জানায় যে সেন কতটা খারাপ লোক তুমি তো জানো না বাবা। তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি। আমি জানতে চাই আমার দাদা কতটুকু জড়িত এইসবের সাথে। তখন সে বলে যে আমি এইসব বলতে পারবো না, আমার বাবার বিরুদ্ধেও যেতে পারবো না, তবে তোমাকে আটকাতে পারবো। সে যখন চলে যেতে চায় তার বাবা বলে, আমি কি তোমার লাশের জন্য প্রস্তুত থাকবো নাকি তোমাকে জীবিত পাবো? সে কিছু না বলেই এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়। এদিকে সে ভেবে পাচ্ছিল না নিয়ানের ফ্যামিলির সাথে তার কি এমন সম্পর্ক। নিয়ান এত দোষ করার পরও কেন তার দোষ সবার সামনে প্রকাশিত হয় না? সে যেহেতু অ্যাডাপ্টেড ডটার, তাহলে তার সাথে কেন এমনটা হলো? তারপর সে জানতে পারে মু আসলে তাদের ফ্যামিলির অরিজিনাল মেয়ে। সে মুয়ের মতো একটি ট্যাটু তার শরীরে বানিয়ে নেয়। তারপর সে চলে যায় লুয়ের সাথে দেখা করার জন্য। লু তাকে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তখন জ্যাং বলে, আমি আগে বলি তারপর তুমি বলবে। সে বলে, আমি তোমার সাথে আমার মিশনের জন্য রিলেশনে জড়িয়েছিলাম। আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর বাসতেও পারবো না। এখন তুমি পুলিশের জব ছেড়ে দিয়েছো, তাই এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। লু কখনো চিন্তা করেনি তার সাথে জ্যাং এমনটা করবে।
তার কথাগুলো শুনে সে আকাশ থেকে পড়ে আর বলে, আমি আর কখনো তোমার রাস্তায় আসবো না। কিছুক্ষণ পরে আমরা জ্যাংকে দেখতে পাই সে অনেক বেশি কান্না করছিল। তারপর সে একটি বাসায় চলে যায় টিউশন পড়ানোর জন্য। বাসাটি অন্য কারো না, মুয়ের অরিজিনাল যে বাসা ওইটাই ছিল। সে আসলে এখানে কেন টিউশন পড়াতে এসেছিল এটা ছিল দেখার বিষয়। আসলে জাং তো আগে একটি কোম্পানিতে জব করতো যেটা ছিল সঙের কোম্পানিতে যে জয় নামের লোকটি ছিল তাকে প্রথম কাজ দিয়েছিল ওই লোকটির সাথে কথা বলে সে ওই ফ্যামিলিতে ঢুকতে চায়। তখন লোকটি বলে, তুমি টিউশন না পড়িয়ে অন্য কোনো কাজ তো করতে পারো। সে বলে, এখন টিউশনের ডিমান্ড অনেক, তাই আমি টিউশন করতে চাই। যখন সে বলে যে জয় আমাদের জন্য সিলেক্ট করেছে, তাহলে কোনো ঝামেলা হবে না, তাই সে তাকে পড়াতে শুরু করে। কিছুক্ষণ পর জ্যাং চলে আসে আর বলে, আমার ড্রেসটি খারাপ হয়েছে আন্টি, এখন কি করব। তখন সে বলে, আচ্ছা আমি তোমাকে ড্রেস দিচ্ছি। ড্রেসটি সে তাকে দিয়ে দিলে তখন সে বলে, আন্টি প্লিজ ড্রেসের হুকটা লাগিয়ে দিন না। তখন তার হুক লাগাতে গিয়ে সে দেখতে পায় যে জন্মদাগ। জন্মদাগটি দেখে সে মনে মনে ভাবে, এটা তো আমাদের মেয়ের সিয়ার জন্মদাগ, তাহলে জেংয়ের শরীরে কিভাবে এলো। সে তাকে কিছুই বুঝতে দেয় না, এখান থেকে চলে যায় সে। তারপর তার মাথায় এই বিষয়টি আসে। তখন সে তার সাথে কথা বলে আর তার বোনকে জানায়, দেখ এটা হয়তো তোর মেয়ে সিয়া, তুই বুঝতে পারছিস না। তুই তোর হাজবেন্ডের সাথে কথা বলে দেখ, এর আগে ওই মেয়েটিকে টেস্ট করার জন্য তাকে ডাক। কাল যখন সে তোকে পড়াতে আসবে তখন তার সাথে গল্প করে নিবি, তাহলেই বুঝতে পারবি যে সে কি। পরদিন সকালে মিস জু তার সাথে কথা বলে, জিজ্ঞাসা করে তোমার বাবা মা কি করে। তখন সে বলে, আমি অনাথ, আমাকে যারা অ্যাডপ্টেড নিয়েছে, মা মারা গিয়েছে, বাবা জীবিত রয়েছে। বাবা ছোটখাটো বিজনেস করে, তার সাথেই আমি থাকি। তখন সে বলে, আচ্ছা তোমার অরিজিনাল ফ্যামিলির সাথে তোমার যদি দেখা হয়, তুমি কি ওই জায়গায় ফিরে যাবে। তখন জ্যাং বলে, না কখনোই না, কারণ তাদের যখন আমার প্রয়োজন ছিল, এখন আমি নিজেই সব পারি, তাই তাদের কাছে যাব না। মিস জু এইসব শুনে অনেক কষ্ট পায়। তার হাজবেন্ড জু যখন আসে তখন সে তাকে জানায়, দেখো আমি আমার মেয়ে সিয়াকে খুঁজে পেয়েছি অনেক বছর পর। তুমি তোমার শত্রু পালার কারণে আমার মেয়েকে হারাতে হয়েছে। যেহেতু আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি, তাই আমি আমার মেয়েকে ফিরিয়ে নিতে চাই। জেঙ্গি হচ্ছে আমার মেয়ে। তখন জু তাকে জানায়, আচ্ছা আচ্ছা তুমি যেহেতু বলছো জেং আমাদের মেয়ে, তাহলে আমি তাকে দেখব। যদি সে আমাদের মেয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তাকে ফিরিয়ে আনবো। এই বিষয়গুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তারপর আমরা নিয়ানকে দেখতে পাই যে কিনা অনেকদিন পর বাসায় এসেছিল। যেহেতু সে তার পালিত সন্তান ছিল, তার সাথে কথা বলতে চাইলে মিস জু তার সাথে কথা বলে না, এখান থেকে চলে যায়। নিয়ান মনে মনে ভাবে সে যখন ছিল না তখন হয়তো কোনো ঘটনা ঘটেছে যেটা সে জানতে পারছিল না। তারপর মিস জু তাকে কল করে বাসায় ডাকে। জেং যখন তাদের বাসায় আসে তখন মিস্টার জু তার সাথে কথা বলে আর তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় পিচ্ছি একটা মেয়েকে। মিস্টার জু যখন তার সাথে কথা বলে তখন সে বুঝতে পারে এটা তাদেরই মেয়ে আর তাকে জানায়, হ্যাঁ মেয়েটি আমাদের, কারণ সে অনেক ইন্টেলিজেন্ট আমার মতো। এদিকে লুইয়ের বাবা রেড লাই তার সাথে দেখা করতে আসে আর তাকে জানায় তার দাদা তার সাথে লাস্ট বারের মতো দেখা করতে চায়। লু বলে সে দাদার সাথে দেখা করতে চায় না। তারপর বাধ্য হয়ে দাদার রুমে চলে যায়। দাদার রুমে তার ছোটবেলার বান্ধবী ছিল আর তাকে জানায় যে সে অনেক দিন যাবৎ বিদেশে ছিল, বিদেশ থেকে লেখাপড়া করে ফিরেছে। তখন সে বলে, তাহলে আমি কি করব। মেয়েটি বলে সে নাকি বিয়ে করতে চায়। তখন লু বলে, এক কাজ করো, আমার সাথে এক সহকর্মী আছে, সে পুলিশ, তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। মেয়েটির মুখ চুপসে যায় আর সে বলে যে কেন, তুমি কি কাউকে পছন্দ করো। তখন তার মুখও থমকে যায়, তার মনে পড়ে যায় ওই কথাগুলো, তাই সে এখান থেকে উঠে চলে যায়। জেং তাকে কল করে জানায়, আমি তোমার সাথে লাস্ট বারের মতো দেখা করতে চাই, কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপর সে যখন তার সাথে দেখা করতে যায় তখন আমরা দেখতে পাই ওই মেয়েটি চলে আসে আর বলে, আমি হচ্ছি লুয়ের গার্লফ্রেন্ড, এখন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে হবে কিছুদিন পর। তখন সে লক্ষ্য করে মেয়েটির হাতে একটি এঙ্গেজমেন্ট রিং রয়েছে। রিংটি দেখে সে সত্যিই বিশ্বাস করে নেয় মেয়েটির কথা আর বলে যে আমি এটাই চাই, তোমরা ভালো থাকো, তোমাদের ভালো থাকাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট।
এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সে এখন আর লুয়ের সাথে দেখা করতে চায় না। কিছুক্ষণ পরেই লু এখানে চলে আসে আর দেখতে পায় যে জাং এখান থেকে চলে যাচ্ছে। তারপর সে জাংকে ডাক দিলে জাং বলে, আমি চাই তোমরা খুশি থাকো আর নতুন জীবনে ভালো থাকো। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তখন সে বুঝতে পারে যে মেয়েটি তাকে সম্পর্কে হয়তো কিছু বলেছে। মেয়েটিকে সে বকাঝকা করে চলে যায় জাংয়ের বাসায় আর বাসার সামনে গিয়ে চিৎকার করতে শুরু করে। বলে, তুমি যা চিন্তা করছো সব ভুল। এই মেয়েটির সাথে আমার কোনো রিলেশন নেই। তাকে আমি বিয়ে করছি না। এটা তোমার ভুল ধারণা। সিন পরিবর্তন হয় অতীতে চলে যায়, যেখানে আমরা লুকে দেখতে পাই। সে ওই আংটির পিকচারগুলো দেখতে শুরু করে। সেম একটি আংটি বানিয়ে সে বড় হয়ে তাকে প্রপোজ করে, কিন্তু সে তার প্রপোজার অ্যাকসেপ্ট করে না। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। জেং চলে আসে নিয়ানদের বাসায়। নিয়ান তাকে দেখে ইনসাল্ট করতে শুরু করে, উল্টাপাল্টা কথা শোনায়, তাকে হাত পর্যন্ত উঠাতে চায়। তখন মিস্টার জো এখানে চলে আসে। তখন সে বলে, আন্টি অনেক অপমানিত হলাম, এখন চলে যাচ্ছি। জেং চলে যাওয়ার পর নিয়ানকে খুব বাজেভাবে বকাঝকা করে তার অ্যাডপ্টেড মা। সে যখন বলে ছোটবেলা থেকেই তার জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তাকে অনেক কষ্ট করতে হয়েছে, তখন সে বলে, যাই হোক, তুমি কাউকে এইভাবে বকাঝকা করতে পারো না। সে বুঝতে পারছিল না তার মা কেন তাকে প্রোটেক্ট করছিল। পরদিন সকালে তাকে কল করে জানানো হয় যে তার সাথে দেখা করতে চায় গ্র্যান্ডপা। সে যদি সময় পায় তাহলে যাতে চলে আসে। এদিকে আমরা মিস্টার জুন এবং তার বাবাকে দেখতে পাই। তারা জ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল আর নিয়ানকে জানায় তার হারিয়ে যাওয়া বোন ফেরত পেয়েছে। সে অনেক খুশি ছিল তার বোনকে দেখার জন্য। মিসেস জুন যখন দেখতে পায় যে চলে এসেছে জ্যাং, তখন তাকে পরিচয় করিয়ে দেয়। তখনই এখানে চলে আসে অনাথ আশ্রমের ওই আন্টিটি। আন্টিটি তাকে জানায় যে ছোটবেলা থেকেই সে তাকে লালন পালন করেছে, কিন্তু কিছু বড় হওয়ার পর তাকে একটি ফ্যামিলি অ্যাডপ্ট করে নেয়। তারপর তার অ্যাডপ্টেড ফ্যামিলি তাকে পালতে শুরু করে। যখন সে জানতে পারে যে ওই ওয়াটার মার্কটি হচ্ছে তাদের ফ্যামিলির, তখন সে তাদেরকে জানানোর প্রয়োজন মনে করে, তাই তাদের জানিয়েছে। এই সব জানার পর সে তো অবাক হয়ে যায়। আসলে সে অবাক হওয়ার অ্যাক্টিং করছিল। আমরা তো খুব ভালো করে জানি এটা কি। তারপর সে তাকে বলে যে আমার ফ্যামিলি থাকার সত্ত্বেও আমি এত জীবন কষ্ট করেছি। যে কোনো জিনিসপত্র পাওয়ার জন্য অনেকবার কান্না করেছি, কিন্তু জিনিসপত্র পাইনি। পদে পদে আমাকে মানুষ ঠকিয়েছে। পদে পদে আমি জিনিসপত্রের জন্য মানুষের কাছে অপমানিত হয়েছি। এমনকি আমার আপনজন আমাকে কষ্ট দিয়েছে। নিয়ান আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছে। কিছু বছর আগে সে আমার কেরিয়ার পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সে কান্না করে চলে যায়, বলে এমন ফ্যামিলি তার প্রয়োজন নেই। দাদা তখন তাকে জিজ্ঞাসা করে, নিয়ান তুমি কি এইসব করেছো? এইসব তো তুমি ঠিক করনি। সে তোমার বোন না হলেও যে কেউ হলেও এইসব তোমার করা উচিত হয়নি। তারপর সে মোয়ের কাছে চলে যায় আর মুখে গিয়ে বলে, তোমার ফ্যামিলি আমি কিছুদিনের ভিতর তোমাকে ফেরত দিয়ে দিব। তুমি তোমার ফ্যামিলিকে পেয়ে যাবে, চিন্তা করো না, তোমার ফ্যামিলি অনেক ভালো। এদিকে আমরা দেখতে পাই মিসেস জুনের কাছে কল আসে। তার মা নাকি অসুস্থ আর তার মেয়েকে শেষবারের মতো দেখতে চাচ্ছে। তারপর জু চলে যায় জেংয়ের বাসায়। তাকে গিয়ে বলে, আমার মা অনেক অসুস্থ, তোমার সাথে দেখা করতে চায়। তুমি যদি তার সাথে দেখা করতে যেতে অনেক ভালো হতো। তারপর সে তার দাদির সাথে দেখা করতে চলে যায়। দাদির সাথে অনেক ভালো আচরণ করে, তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়। দাদি তাকে একটি ছুরি গিফট করে আর বলে, আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। এখন আমি মারা গেলেও কোনো প্রবলেম হবে না। তার এমন অবস্থা ছিল, তাকে দেখে মনে হচ্ছিল হয়তো সে মারা গিয়েছে, কিন্তু হার্ট রেট চেক করা হলে জানতে পারে মহিলাটি জীবিত আছে। ডক্টর এসে বলে মেডিকেল সায়েন্সের মধ্যে এই প্রথমবার মিরাক্কেল হলো। এত মুমূর্ষ অবস্থা দেখে কেউ জীবিত ফিরে এলো। এখানে সবাই অনেক খুশি ছিল দাদিমায়ের জন্য। সিন পরিবর্তন হয়। সে মুয়ের জন্য ওই বালাটি নিয়ে আসে আর বলে, দেখো মু, তোমার ফ্যামিলি কত ভালো, তোমার জন্য এত ভালো ভালো গিফট রেখেছে। তারা এতদিন যাবৎ তোমাকে খুঁজেছিল। দাদিমা সুস্থ হয়ে তার সাথে গল্প করতে শুরু করে। তাকে জানায় এত বছর সে অনেক কষ্টে ছিল, তার নাতনিকে খুঁজে পায়নি। তাছাড়াও মিসেস জুন অনেক কষ্ট পেয়েছে। সে ছোটবেলা থেকেই তার অবস্থা খারাপ করে ফেলেছিল শুধু তার মেয়েকে খোঁজার জন্য। সে অনেক খুঁজেছে তার মেয়েকে।
তখনই এখানে নিয়ান চলে আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে তার কাছে বারবার ক্ষমা চাইলে সে বলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমরা যেহেতু ২ বোন তাহলে আমরা কেন একে অপরের কাছে ক্ষমা চাইবো? তখন দাদিমা তাকে বলে যে দাদিমা নিয়ানকে বলে, "তোর কতগুলো ভুলের জন্য তোকে ক্ষমা করবে বল? একটি ভুল করলে তোকে হয়তো যে কেউ ক্ষমা করে দিত। তুই হাজার, হাজার ভুল করে রেখেছিস। তাহলে তোকে কেউ কিভাবে ক্ষমা করতে পারে?" তখন জেং বলে, "আমি খুব ভালো করেই জানি তুমি অভিনয় করছো। এইসব থেকে বেরিয়ে আসো প্লিজ।" তখনই এখানে দাদা চলে আসে আর বলে সে তার জন্মদিনের পার্টি অনেক বড় করে রেখেছে। আর এখানে তার অরিজিনাল নাতনিকে সবার সামনে নিয়ে আসবে। সবার সাথে পরিচয় করিয়ে দিবে তার নাতনি। এইসব দেখে নিয়ান অনেক বেশি রেগে যায়। সে একাই সবকিছু খেতে চাচ্ছিল। যার কারণে একটি গুন্ডাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর বলে জেংকে খুন করার জন্য। তাকে অনেকগুলো টাকা দিবে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে গিয়ে বলে যে, "লু, জানো কি তুমি একটি ঘটনা? ওই খুনি তো ছাড়া পেয়েছে।" এটা শুনে লু বলে, "তাকে কে ছাড়িয়ে নিল?" তখন সে তাকে জানায় তার নাকি দূর সম্পর্কের আত্মীয়। লু বলে, "এটা দেখার বিষয়। এটা ভাবতে হবে। হয়তো এখানে কোনো ফল্ট রয়েছে তাই এমন হয়েছে।" তারপর নিয়ান তাকে নিয়ে তার বাসায় চলে যায় আর আন্টিকে গিয়ে বলে যে এটা হচ্ছে জেংয়ের অ্যাডপ্টেড বাবা। তার সাথে তার দেখা করানোর জন্য আমি তাকে নিয়ে এসেছি। আপনাকে জিজ্ঞাসা না করে তো তাকে আমাদের বাসায় রাখা সম্ভব নয়, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আন্টি বলে, "আচ্ছা, আমি উনার জন্য রুম রেডি করে দিব।" তারপর আমরা দেখতে পাই জেংকে, যে কিনা লুয়ের সাথে ছিল। লু তাকে তার বাসার চাবি দিয়ে বলে, "এক কাজ করো, তুমি আজ থেকে আমার বাসায় থাকবে।" তখন সে জিজ্ঞাসা করে, "তুমি কোথায় থাকবে?" তখন সে বলে, "আমি যেকোনো জায়গায় থাকতে পারবো। তোমাকে বলে রাখি, তোমাকে ক্ষতি করার জন্য তোমার অ্যাডপ্টেড বাবা আসতে পারে। তাই তুমি আমার বাসায় থাকো। তোমার সেফটি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট।" সে বলে, "আমাদের মধ্যে কী সম্পর্ক?" তখন লু বলে, "সম্পর্ক কি জানি না, তবে তোমাকে আমি হারাতে চাই না।" এই কথা বলে তাকে কিস করতে শুরু করে। সিন এখানে কাট করে আমাদের জেংয়ের অ্যাডপ্টেড বাবাকে দেখানো হয়। তার কাছে একজন মেড আসলে সে তার সাথে উল্টাপাল্টা আচরণ করে। তখন আন্টি এসে জানায় যে তার বাবা এসেছে তার সাথে দেখা করার জন্য। তাকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। তখনই মেড এসে বলে যে লোকটি তার সাথে জবরদস্তি করেছে। একটি মেডের সাথে খুবই খারাপ আচরণ করেছে, মেডের অবস্থা খুবই খারাপ। তখনই এখানে পুলিশ চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। বলে যে উনি অনেক খারাপ লোক, উনাকে আপনারা বাসায় জায়গা দিয়ে ভুল করেছেন। তখন লোকটি বলে ওঠে যে, "তুমি তো আমাকে এখানে এনেছো, তাহলে এইসব করছো কেন? তুমি না বলেছিলে এইসব করার জন্য তুমি আমাকে টাকা দিবে?" তখন নিয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার এই কর্মকাণ্ডে পুরো ফ্যামিলি অতিষ্ঠ হয়ে যায়। দাদি তখন তাকে বলে, "তোমার এই ফ্যামিলিতে কোনো জায়গা নেই। প্লিজ তুমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাও।" নিয়ানের করার মতো আর কিছুই ছিল না। সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে এটা বলে ওঠে যে, "আমি এখান থেকে যাব না। কারণ আপনারা আমার সাথে কখনোই ভালো ব্যবহার করেননি। আপনারা আপনাদের মেয়েকে ফিরে পেয়ে আমাকে তো একদম তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। আর আমি তার সাথে কখনোই কিছু করিনি।" কিন্তু এখানে থাকা কেউই তার কথা শুনতে চায় না। কারণ সে লাইফে এতগুলো ভুল করে ফেলেছিল যে এটা আর মাফ করার মতো ছিল না। সে সবার পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু কেউই তাকে ক্ষমা করে না, এখান থেকে চলে যেতে বলে। তখনই তার অতীতের কথা মনে পড়ে যায়। তারপর সে লুয়ের কাছে আসে আর তাকে ধন্যবাদ জানায় যে তাকে এতটা সাহায্য করার জন্য। তখন লু তাকে বলে, "সাহায্য না করে কোথায় যেতাম? তুমি তো তোমার ছোটবেলার কথা আমাকে বলোনি, বা তোমার অ্যাডপ্টেড মা কেমন ছিল তাও বলোনি।" সে তখন জানায় তার অ্যাডপ্টেড মা অনেক বেশি ভালো ছিল। তার সবসময় খেয়াল রাখতো, তাকে ভালো, ভালো জিনিস শেখাতো। কিন্তু তার অ্যাডপ্টেড বাবা সবচেয়ে খারাপ ছিল। তখন সে তাকে বলে, "চলো আমার সাথে একটি জায়গায়।" তাকে যেখানে নিয়ে গিয়েছিল সেখানে তার অ্যাডপ্টেড বাবা ছিল। তাকে বেঁধে রেখেছিল লু। তাকে জানায় যে, "এক কাজ করো, তুমি তাকে মেরে ফেলো। আমি চাই তুমি তাকে মেরে তোমার জীবনের সব বদলা নিয়ে নাও।" তখন তার অতীতের কথা মনে পড়তে থাকে। লোকটি তাকে কিভাবে টর্চার করত, তাই সে তার দিকে গান তাক করে দাঁড়িয়ে থাকে। তখন লু তাকে সাহায্য করে লোকটিকে মারার জন্য। লোকটিকে মারার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন লু তাকে সান্ত্বনা দেয় আর বলে চিন্তার কোনো কারণ নেই। পরদিন সে চলে যায় সং এর বাসায়, তাকে তার দেওয়া গিফট ফিরিয়ে দেয়। সং তখন বলে, "বদলা নেওয়া শেষ?"
তখন সে মুচকি হাসে। এখানে আমরা দেখতে পাই দুইজনই হাসছিল। তার মানে হয়তো তারা কোনো প্ল্যান জানতো বা কোনো প্ল্যানের অংশ ছিল তারা। তারপর সে এখান থেকে চলে আসে। এদিকে আমাদের পাই এবং তার আঙ্কেলকে দেখানো হয়। পায়ের আঙ্কেল তাকে বলে যে যেহেতু সে ওই ফ্যামিলির মেয়ে, তাহলে সে তোমাকে সত্য ঘটনা কেন খুলে বলল না? সে তো তোমাকে বললেও পারতো। তখন আঙ্কেল বলে আমাদের মধ্যে কি সম্পর্ক এটা আপনার না জানলেও চলবে, বা সে আমাকে কেমনভাবে দেখে এটাও না জানলে চলবে। এদিকে আমরা সেনকে দেখতে পাই যার কাছে সব তথ্য ছিল, যে কিনা তার আঙ্কেলকে দিয়ে দেয়। আঙ্কেল এনে যখন পাইকে তথ্যগুলো দেয় তখন সে অবাক হয়ে যায়, কারণ তার মৃত্যু, তার বাবার মৃত্যু সবকিছুর পিছনে অন্য কেউ না, সেং ছিল। সেং যেহেতু এইসবের পিছনে ছিল তাই সে অনেক বেশি রেগে যায়। সাথে সাথে সেংয়ের বাসায় চলে যায় আর সেংকে গিয়ে বলে তোমাকে কিছু প্রশ্ন করার ছিল, তুমি চলো আমার সাথে। তখন সে তাকে বলে কি হয়েছে, হুট করে এমন ব্যবহার করছো? তখন সে বলে চলার কথা বলছি, চলো। এদিকে লুইয়ের কান পর্যন্ত প্রত্যেকটি নিউজ পৌঁছে যায়। যখন সে বিষয়গুলো জানতে পারে তখন সে তাকে বারবার কল করে। ফোনে না পাওয়ার কারণে সে তার বাসায় চলে যায়। বাসায় গিয়েও সেংকে খুঁজে না পেয়ে সে চিন্তা করে হয়তো সে তার বাসায় রয়েছে। তাই সে পায়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়। পাই তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কেন এমনটা করেছো? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তখন সে বলে আমি একটি স্বপ্ন দেখেছিলাম, যে তুমি আমাকে ইউজ করে নিয়ানকে পেয়ে গিয়েছিলে। নিয়ানের সাথে যখন তোমার সম্পর্ক তৈরি হয় তখন তুমি আমাকে তুচ্ছ করে ফেলে দাও। তারপর তোমরা আমাকে ওই লোকটির কাছে বিক্রি করে দাও। তোমার বাবা সহ সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। ওই লোকটির কাছে বিক্রি হওয়ার পর আমার উপর ওই লোকটি এক্সপেরিমেন্ট করতে শুরু করে। আর ওই এক্সপেরিমেন্টের সময় আমি মারা যাই। নিয়ান আমার সাথে খুবই বাজে ব্যবহার করে, কিন্তু তারপরও তুমি আমাকে সেভ করো না বা আমার একটু সাহায্যও করো না। এই কথাগুলো বলে সে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। সে কান্না করতে শুরু করে, তোমাকে আমি মারতে চাইনি, কিন্তু কি করব বলো, তুমি আমাকে যা ক্ষতি করেছো এইসব ভাবতেও আমার কষ্ট হয়। তখনই এখানে লু চলে আসে আর পাইকে মারতে শুরু করে। তখন সেং তাকে বলে তাক মারতে হবে না, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। তাই সে তাকে বাসায় নিয়ে যায়। এখানে পাই প্রত্যেকটি বিষয় বুঝতে পারে, তাই সে কান্না করতে শুরু করে। যখন সে বুঝতে পারে যে তার অনেক ক্ষতি করেছে সে, এই বিষয়গুলো নিয়ে সে হতাশ হয়ে পড়ে। তাকে বাসায় নেওয়ার পর সে তাকে ঔষধ দেয় আর বলে পায়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। লু বলে আমি খুব ভালো করে জানি বিষয়গুলো। তখনই এখানে তার মা চলে আসে আর এখান থেকে লু চলে যায়, বলে পরে আসবো। তখন তার মা এসে তাকে বলে অনেক ভালো হয়েছে, তুমি অনেক ভালো লাইফ পার্টনার চুজ করেছো, যেমনটা হয়তো আমরা তোমার জন্য করতে পারতাম না। পুলিশ অফিসার যেহেতু, তার সাথে একটু সময় কাটানো উচিত তোমার। তারপর আমাদের বাহিরের সিন দেখানো হয়। নিয়ান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দুইটি মেয়ে তাকে দেখে আজে বাজে কথা বলে। এটা বলে যে অ্যাডপ্টেড মেয়ে হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, নর্মালি মেয়ে হলে কি করতো। তখন আমরা দেখতে পাই সে মিস্টার জুনকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় আর তাকে একটি জায়গায় বেঁধে রাখে। মিসেস জুন তাকে বলে যে কেন এমনটা করলো। তখন সে বলে আমি কি করতাম, আপনারা কখনই আমার দিকে মনোযোগ দেননি। আমি আপনাদের জন্য কত সুন্দর সুন্দর পেইন্টিং তৈরি করতাম। আমি শুধু আপনাদের মেয়ে নই বলে আমার সাথে এত টর্চার। আপনারা কেন আমাকে কখনো ভালোবাসেননি? মিসেস জুন তখন বলে সত্যিটা তুমি খুব ভালো করেই জানো, তোমাকে আমরা সবাই ভালোবাসতাম, তোমার খেয়াল রাখতাম। তুমি তোমার নিজের জায়গাটা নিজে নষ্ট করেছো। তাছাড়াও তোমার এখন আমার সাথে যাওয়ার ইচ্ছে হলে যেতে পারো। তোমাকে আমরা যেমনটা মেয়ের আদরে রেখেছিলাম ঠিক তেমনটাই রাখবো, কিন্তু তুমি কেন এমনটা করলে? তখনই এখানে জেং চলে আসে। তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট হয়। একে অপরের সাথে অনেক ঝগড়াঝাটি করতে শুরু করে। তখন একে অপরকে উৎসাহিত করে মারার জন্য। সে বলে তুই তোর হাত কেটে ফেল, তাহলে তোর মাকে জীবিত রাখবো। কিছুক্ষণ পর সে আবার গুলি করে দেয়। গুলি করে সে তার মাকে ছাড়িয়ে ফেলে। তবে সে এখান থেকে যেতে চাইলে সে তাকে বারবার বলে আমাকে মার, যদি পারিস আমাকে মেরে দে। কিন্তু সে নিয়ানকে মারে না, কারণ তার মা নিষেধ করেছিল। সিন পরিবর্তন হয়। লু যখন সবকিছু জানতে পারে তখন সে তাকে সেভ করার জন্য চলে যায়। তখন সে তাকে বলে যে আমি ঠিক আছি। জ্যাংকে সে অনেক বকাঝকা করে, নিজেকে কি মনে করো অনেক বেশি সাহসী? তখন সে বলে তুমি কে, আমাকে সবসময় বাঁচাতে চলে আসো। তখন সে বলে ও আচ্ছা ঠিকই বলেছ, আমি কে, চলে যাচ্ছি। তারপর জ্যাং বলে মজা করছিলাম, চলে এসো।
তারপর সে তাকে বলে যে আমাকে একটু চিন্তা করার সুযোগ দিবে। তখন সং বলে অবশ্যই দিব। এই কথা বলে তাকে জড়িয়ে ধরে। সিন পরিবর্তন হয়, আমরা নিয়ানকে দেখতে পাই। এদিকে জিন নিয়ানের এই অবস্থা সহ্য করতে পারে না। তাকে কোলে তুলে একটি রুমে রাখে আর বলে তোমার রেস্ট করা উচিত। তখন নিয়ান বলে আমার আসল পরিচয় কি? তুমি প্লিজ আমাকে বলে দাও। আমার আসল পরিচয় গোপন করার প্রয়োজন নেই। তখন সে বলে আমি তোমার মামা হই। তুমি আসলে আমার বোনের মেয়ে। আমার বোন তখন অনেক অসুস্থ আর আমিও তখন অনেক ছোট। ডক্টর বলে আমার বোনকে বাঁচানো সম্ভব নয়। তোর জন্মের পরই আমার বোনের অবস্থা খারাপ হয়ে যায়। আমি আমার বোনকে বারবার বলি আমি ওষুধ নিয়ে আসছি, তোর কিছুই হবে না। আমার বোন বারবার বলছিল নিয়ানকে দেখে রাখিস, তাহলেই হবে, আর কিছুর প্রয়োজন নেই। আমি তোমার বাবার কাছে টাকার জন্য যাই। যিনি ছিল জুন। জুন আমাকে বারবার বলছিল তোমার বোন যদি জীবিত থাকে তাহলে আমারই ক্ষতি হবে। সে তোমার বোনের মেয়েকে নিয়ে আমার সামনে হাজির হবে, তাই তাকে বাঁচতে দেওয়া যাবে না। তাকে যাওয়া টাকা দিয়েছিল, কিন্তু টাকাগুলো নিয়ে এসে সে কিছুই করতে পারেনি। তার বোন মারা যায় আর বোনের মৃত্যু সে সহ্য করতে পারে না। এদিকে জুন তার মেয়েকে নিয়ে অনেক খুশি ছিল। সে তার বোনের মেয়েকে নিয়ে আসে কিন্তু পরিচয় দিতে পারে না। তখন সে চিন্তা করে তাকে কিডন্যাপ করে নিবে। এখানেও নিয়ান অনেক বেশি রেগে যায়, কারণ সে বিষয়গুলো মানতে পারে না। তার মামা জিনকেই সে বকাঝকা করতে শুরু করে। আসলে জিনের তরফ থেকে এই ঘটনাটা আমার কষ্টদায়ক মনে হয়েছে। লোকগুলো এমন কেন করে? কিন্তু এখানে দোষ কার আপনারা বলুন। আমার মনে হচ্ছে নিয়ানেরও দোষ নেই, নিয়ানের মামারও দোষ নেই। দোষ হচ্ছে ওই জুন নামের লোকটির, যে কিনা নিয়ানের মাকে বিয়ে করে তারপর আর তার সাথে সম্পর্ক রাখেনি, নাজায়েজ মেয়েকে জন্ম দিয়ে চলে গিয়েছে। এদিকে আমরা নিয়ানকে দেখতে পাই সে পাগলের মতো হয়ে ঘুরছিল। আসলেই মানুষ অনেক অসহায়। তার মামা তাকে ফলো করতে শুরু করে, কিন্তু তাকে কোনোভাবেই খুঁজে পায় না। খুঁজে পাওয়ার আগেই তার অ্যাক্সিডেন্ট হয় আর সে সে জায়গায় মারা যায়। এদিকে আমরা জেংকে দেখতে পাই সে অনেক খুশি হচ্ছিল নিয়ানের মৃত্যুতে। পুলিশ স্টেশন থেকে পুলিশরাও চলে আসে তদন্তের জন্য। তবে সে নিয়ানের বডি নিয়ে যেতে চাচ্ছিল। যেহেতু পুলিশ ছিল সে চাইলেও যেতে পারতো না, তাই তার লোকেদেরকে ইশারা করে এখানে গোলাগুলি করার জন্য বলে দেয়, যার কারণে পরিবেশটা একদমই নষ্ট হয়ে যায়। আর সুযোগ বুঝে সে লাশটি ওঠানোর চেষ্টা করে। তখনই আমরা জেংকে দেখতে পাই, যে কিনা দেখে ফেলে জিনকে। জিনকে দেখে সে তার সাথে কথা বলার জন্য আসে। পেছন থেকে সে জিনকে গুলি করে। তারপর আমরা জিনকে দেখতে পাই সে তার গলা চেপে ধরে তাকে জিজ্ঞাসা করে তার কি এমন ক্ষতি করেছে যে সে তার ক্ষতি করার জন্য এসেছে। তখন সে বলে তোমাকে মারার জন্যই আমি জীবিত আছি। কিন্তু তাকে আর মারার সুযোগ পায় না, সে উল্টো বেহুশ হয়ে পড়ে থাকে। জিন তাকে নিয়ে চলে যায়। তারপর সে এসে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছিল। তার বন্ধু তাকে পুরো সত্যটা বলে দেয়। তাই সে সিদ্ধান্ত নেয় তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচাতে হবে, না হয় এখানে অবস্থা খারাপ হয়ে যাবে। সে জিনের গাড়ি ফলো করতে শুরু করে। জিনের অবস্থাও খারাপ ছিল, যেহেতু তার গুলি লেগেছে। তবে জিন তার ফায়ারিং বন্ধ করে না, অনবরত ফায়ারিং করতে থাকে। হুট করে দুই গাড়ি একত্রিত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আমরা লুকে দেখতে পাই যে কিনা জেংকে বাহিরে নিয়ে আসে। জিন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখন তার বাগ্নির কথা তার মনে পড়ে যায়। তাই সে মনে মনে ভাবে আজ আর তার বাগ্নিকে কিছু হতে দিবে না, তাকে নিয়েই বাঁচবে, তাকে নিয়েই মরবে। তখনই ব্লাস্ট হয়ে যায়, তারা মামা বাগ্নি ওই জায়গায় মারা যায়। এদিকে আমরা লু এবং জ্যাংকে দেখতে পাই, তারা একে অপরের সাথে হাসাহাসি করছিল আর ইমোশনাল হয়ে যাচ্ছিল। এখানে সে বলছিল আমি যদি মারাও যাই তারপরও তুমি আমার খেয়াল রাখবে তো। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লুকে, যে কিনা ফুল দিয়ে কবরস্থানে যাচ্ছিল আর তার পিছেই ছিল জ্যাং, তাকে বারবার আওয়াজ দিচ্ছিল। তবে লু তার কোনো কথাই শুনতে পারে না, কারণ এটা তার আত্মা ছিল। সে বারবার তাকে ডাক দিয়ে বলছিল তুমি কোথায় যাচ্ছ। যখন সে নিজের কবরস্থান দেখতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দাঁড়িয়ে দেখতে শুরু করে। লু বলে আমি কিছুদিন পর কবরের রক্ষী হওয়ার চিন্তাধারা করছি, যাতে আমি সবসময় তোমার পাশে থাকতে পারি। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখান থেকে আমাদের তাদের অতীতের জীবন দেখানো হয়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল।
তাদের প্রথম দেখা হওয়ার পর তারা যখন সময় কাটাচ্ছিল তখন তাকে পয়জন দেওয়া হয়েছিল। পয়জনের কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। যখন সে বাহিরে আসে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুটি তার এমনিতেই হতো গুলি না লাগলেও, কারণ তার শরীরে পয়জন ছিল। তার বাবা তাকে এসে জানায় যে দেখো তার মৃত্যুর অনেক দিন হয়েছে, সব কিছু বাদ দিয়ে নিজের মতো করে জীবন কাটাও। কারণ তাকে পয়জন দেওয়া হয়েছিল, সে যে কোনো বিনিময়ে মারা যেত। সিন আবার বর্তমানে চলে আসে। এই জীবনে সে জীবিতই ছিল, মারা যায়নি, তবে অসুস্থ ছিল, হসপিটালাইজ। সে কোমায় ছিল, তাই সে তাকে একদম ফিল্মি স্টাইলে প্রপোজ করে আর একটি আংটি পরিয়ে দেয়। কিন্তু সে যেহেতু কোমায় ছিল তাকে সে কিছু বলতেও পারছিল না, করতেও পারছিল না। তার অনেক কষ্ট হচ্ছিল। এদিকে তার যখন হোশ ফিরে তখন সে মোয়ের সম্পর্কে সবকিছু তার ফ্যামিলিকে জানিয়ে দেয়। মোয়ের মা মোয়ের খেয়াল রাখতে শুরু করে। তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল। সেও অনেক খুশি হয়ে যায়, কারণ সবকিছু সে ঠিকঠাক করতে পেরেছিল। আর তার নিজের লাইফেও এখন সে অনেক বেশি খুশি ছিল। জ্যাং লুকে আসতে বলেছিল, তাই সে তার সাথে দেখা করার জন্য বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে তাকে বলে তুমি অনেক দেরি করে ফেলেছো। তখন লু বলে দেরি তো হবেই, তোমার জন্য রিং কেনার জন্য গিয়েছিলাম। তখন সে তাকে রিং পরিয়ে দিয়ে বলে আমার সারা জীবনের সঙ্গী হবে। তখন আর সে কি বলবে, সে তো রাজিই ছিল। একে অপরকে তারা বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক দিন পর তাদের এই সময়টি এসেছিল। একে অপরকে জড়িয়ে ধরে আর খুশি হয়ে যায়। দূর থেকে আমরা পাই এবং সংকে দেখতে পাই। তারা বলছিল ভাগ্য দিয়ে যেহেতু ভালোবাসা যায় বা ভালোবাসা পাওয়া যায়, তাহলে আমরা কি করলাম? আমাদের হয়তো এটা ভাগ্যেই নেই, তাদের ভাগ্য অনেক ভালো, তাই তারা তাদেরকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। এটা বলে তারা চলে যায় আর এর মধ্যে দিয়েই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন কোনো ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।